গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ক্লাসে। সবার আগে জানা যে আজ আমরা কেন এখানে এসেছি। এসএলএসটি বাংলা 9, 10, 11, 12 দুটোই আজকের এই ব্যাচের মাধ্যমে কভার হবে। 7টা থেকে ক্লাস শুরু হচ্ছে, ম্যাডাম জয়েন করে গেলে আমরা স্টার্ট করবো। পরপর দুদিনের ক্লাস শিডিউল রয়েছে আজ এবং আগামীকাল। পরপর দুজন আলাদা আলাদা ফ্যাকাল্টি মেম্বার থাকবেন। টোটাল 3জন রয়েছেন আজকের ক্লাস, মানে এই সেশনে দুটো ক্লাস হচ্ছে পরপর। তো আজ এবং আগামীকাল দুটোই 7টা থেকে রয়েছে। আজকেও 7টা থেকে যেমন শুরু হচ্ছে, আগামীকালও একই রকম ভাবে সন্ধ্যে 7টা থেকে ক্লাস থাকবে। ম্যাডাম জয়েন করে গেলাম, স্টার্ট করে দিচ্ছি। আগামীকাল ক্লাসে নতুন ব্যাচ নিয়ে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে। আপাতত আজকের ক্লাসের সিলেবাসটা সবথেকে গুরুত্বপূর্ণ, মানে সিলেবাসটাকে নিয়ে সব থেকে বেশি সময় দেবেন ম্যাডাম। এবং তারপর অবশ্যই কিছু কোনো একটা টপিকের, নির্দিষ্ট টপিকের উপর ডিসকাস করবেন এবং অবশ্যই একদম শেষে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা সম্ভাব্য কেমন কি কোশ্চেন আসতে পারে সেরকম টাইপেরই থাকবে মোটামুটি। একটু ওয়েট করে যাই, ম্যাডাম জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। আর ক্লাস রেকর্ড হচ্ছে, মনে রাখবে রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়াল গ্রুপে শেয়ার করা হবে না, তা ইন্ডিভিজুয়ালি সিক্রেট কোডের মাধ্যমে শেয়ার করা হবে। এই জায়গাটা মাথায় রেখে দিও। প্রথমে বলবো সিলেবাসের জায়গাটা খুব ভালো করে বুঝে নাও। বোথ 9, 10 এবং 11, 12 দুটো জায়গায় খুব ডিটেলসে ম্যাডাম ডিসকাস করবেন। তোমার দিক থেকে মাইক্রোফোন বন্ধ রয়েছে এবং এই যে পরপর দুদিনের যে ক্লাস শিডিউল সেখানে বন্ধ থাকবে। ঠিক আছে, আপাতত তোমরা কমেন্ট বক্সে বা ইনকল মেসেজ বা চ্যাট অপশনে গিয়ে তোমরা রেসপন্স করতে পারবে। এছাড়া বিভিন্ন রকমের যে রিয়াকশন গুলো রয়েছে, এই রিয়াকশন দিয়েও তোমরা রেসপন্স করতে পারবে। এই দুটো জায়গায় আপাতত রয়েছে। মূল ক্লাসে অর্থাৎ নতুন ব্যাচে তোমাদের মাইক্রোফোন খোলা থাকবে, অর্থাৎ তখন তোমরা সরাসরি মাইক্রোফোনে স্যার বা ম্যাডামের সাথে কমিউনিকেট করতে পারবে। যে কোনো কোশ্চেন, যে কোনো ডাউট সরাসরি লাইভ ক্লাসে কোশ্চেন করতে পারবে। ম্যাডাম জয়েন করে গেছেন, আমি একদম সময় নেব না, কারণ অনেকগুলো জায়গা, অনেকটা জায়গা বোঝানোর রয়েছে। 7টা 2 সবাইকে রিকোয়েস্ট রইলো যে প্লিজ কোঅপারেশন রাখো, যাতে করে এন্টায়ার ক্লাসটার জন্য একটা স্বাস্থ্যকর পরিবেশ থাকে। এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। ডেফিনেটলি তুমি একটা ওয়ে বা পাথ খুঁজে পাবে আজকের ক্লাসের পর। গুড ইভিনিং ম্যাডাম, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন, আনমিউট করতে পারবেন। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং স্টুডেন্ট। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। বেশ, আমরা আজকে যে বিষয়টা নিয়ে ক্লাস করতে চলেছে সেটা আমরা সকলেই জানি এবং স্যার ইতিমধ্যে বোধহয় তোমাদেরকে বলেও দিয়েছেন। এসএলএসটি বাংলা, এবং তোমরা জেনে শুনে জয়েন করেছো। তো তার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিলেবাস। একটু প্রসঙ্গানুক্রমে বলে রাখি, আমি যে সিলেবাসটা তোমাদের সামনে এনেছি এটা 2016 সিলেবাস। যে সিলেবাসে 2016 পরীক্ষা হয়েছে, যে সিলেবাসে 2024 মাদ্রাসার পরীক্ষা হয়েছে এবং যে সিলেবাসে 2025 এসএলএসটি 2 হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে এসএলএসটি 3, সেক্ষেত্রে যেটা না বললেই নয়, সিলেবাস না বললে অন্যায় হবে। এটা আমি স্যারের কাছ থেকে অনুমতি নিয়েই বলছি, যে না বললে আমার কোথাও গিয়ে একটা মনে হবে যে কিঞ্চিত পরিবর্তন হবে, সেটা শুধু বাংলা না, প্রত্যেকটি সাবজেক্টে। তাহলে আমি কি বললাম, 2026 কিংবা 27-এ যে আপকামিং এসএলএসটি, সেখানে সিলেবাস কিঞ্চিত পরিবর্তন হবে, কিন্তু বেশিরভাগ জায়গাটা এক থেকে যাবে। যেমন টেক্সট বুক, সাহিত্যের ইতিহাসের কিছু এবং ব্যাকরণ তো অপরিবর্তনীয়।
বোধহয় মাস্টারজি প্রথম বলছে ডেমনস্ট্রেশন ক্লাসে যে সিলেবাস কিঞ্চিত পরিবর্তন হবে ইন ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে। এর আগে বোধহয় এই সততার সাথে আমার মনে হয় না কোনো কোচিং সেন্টার কোথাও কোনো ডেমনস্ট্রেশন ক্লাসে আজ পর্যন্ত বলেছে কিনা, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে আমরা কোন ভাবে পড়বো বা কিভাবে পড়বো, প্রশ্ন আসতে পারে আমাদের মনে যে আমরা কিভাবে পড়বো। সিলেবাস যদি পরিবর্তন হয় তাহলে আমরা কি এই সিলেবাসে পড়ে সেই সিলেবাসটাকে কভার আপ করতে পারবো? আমি কি বললাম যে কিছু বিষয় অপরিবর্তনীয়, সিলেবাস পরিবর্তন হবে এই বিষয়ে তুমি 100% শিওর থেকো, বা তোমরা 100% শিওর থেকো। কিন্তু কিছু জায়গায় যে অপরিবর্তনীয় থেকে যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু আমাদের মূল ফোকাসড। তার মধ্যে, এবং সেটা তোমরা আগামী মোটামুটি 2 মাসের পুজোর আগেই জেনে যাবে নতুন সিলেবাস। খুব ভুল না করলে, আমি আবারও বলছি, এটাও বোধহয় ওয়েস্ট বেঙ্গলে আমি প্রথম বলছি, তোমাদের প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষা হবে যেটা অন্যান্য রাজ্যে হয়ে থাকে, এবং প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস যেটা তোমাদের আপার প্রাইমারি সিলেবাস পরীক্ষার সিলেবাস সিটেড পেপার 2 পরীক্ষার সিলেবাসে রয়েছে, তার সঙ্গে ম্যাথামেটিক্যাল রিজনিংটা একটু অ্যাড করে সেই প্রিলিমিনারি পরীক্ষা হবে। এবং তারপর যে মেন পরীক্ষা, সেই মেন পরীক্ষার সিলেবাসটা হচ্ছে তোমাদের এখন সামনে রাখা সিলেবাস। সেখান থেকে 90% মতন এক থাকবে, বাদ বাকি 10-20% চেঞ্জ হবে। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পারলাম না। আমি না কোনো ইউপিএসসি ধরনের হবে, না কোনো এসএ কিউ, যেটা বলা হচ্ছে যে এসএ কিউ লেভেলের পরীক্ষা, কোনো এসএ কিউ হবে না, কিচ্ছু হবে না। কিন্তু হ্যাঁ, একটা চেঞ্জেস আসতে চলেছে। আমি কিন্তু এটা আগে থেকেই বলে দিচ্ছি, কারণ এবার চলে আসছি যে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন কেমন আসে। এখান থেকে প্রশ্ন আসবে বেশি, নাকি আমাদেরকে গ্রামারের উপর ফোকাস করতে হবে বেশি, নাকি আমরা সাহিত্যের ইতিহাসের উপর ফোকাস করব বেশি? আমরা 2016 পর 2024 এবং 25 দুটো ট্রেন্ড মোটামুটি দেখে নিয়েছি। 2016, 2024, 2025 তিনটা ট্রেন্ড কিন্তু তোমরা দেখে নিয়েছো, এবং আমার মনে হয় না প্রশ্নপত্র খুব এদিক ওদিক হয়েছে। বাংলার ক্ষেত্রে বলছি, আমি অন্য সাবজেক্ট জানি না। মোটামুটি তোমরা যদি পাশাপাশি রাখো দেখবে মোটামুটি একই লেভেলের প্রশ্ন আছে। মাদ্রাসার পরীক্ষার প্রশ্ন একটু মডারেট হয়, সুতরাং সেই তুলনায় একটু মডারেট হচ্ছে। আদারওয়াইজ মাদ্রাসার প্রশ্নটাও যদি তুমি এসএলএসটি সঙ্গে তুলনা করো, আমি বলবো যে মোটামুটি লেভেল কিন্তু ঠিকই আছে। তাহলে 2026 এই যে ললিপপ মার্কা প্রশ্নে আমাদের অভ্যাস হয়ে গেছে 2016, 2024 এবং 2025-এ, এই ধরনের প্রশ্ন কিন্তু 2026 কিংবা 27-এর SLST3 তে আসবে না। 16/7/2026 7টা 8 মিনিটে দাঁড়িয়ে মাস্টারজি থেকে আমি দীপান্বিতা ঘোষ বলে দিচ্ছি, প্রশ্নপত্র কিন্তু হবে হার্ড থেকে হার্ডেস্ট। ঠিক এনটিএ নেট বাংলা যারা দাও বা এনটিএ নেট বাংলা প্রশ্নপত্র যারা দেখেছো, সেই লেভেলের প্রশ্ন আসবে। তাহলে আমাদের প্রিপারেশনটা কিন্তু ওই হেলতে দুলতে প্রিপারেশন নিলে আমার মনে হয় না চলবে। তাহলে ওই দেখবে কিছু গ্রাজুয়েশন পাস ছেলে মেয়েদের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি কি করছিস, বলে যে ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। কি করছিস? এই যে ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। তাহলে তোমরা যদি মনে করো যে তোমরা ওই জাস্ট পড়বে, তাহলে লোকে জিজ্ঞাসা করলে কি করছিস, তাহলে তোমাকে বলতে হবে এই এসএসসি প্রিপারেশন নিচ্ছি। এসএসসি পাস আর জীবনে হবে না। দেখো, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু আমি কিন্তু খুব রিয়েলিস্টিক কথা বলছি। আমি ঠিক 1.5 ঘন্টা তোমাদের সঙ্গে জুড়ে থাকবো, এবং এই 1.5টা ঘন্টা আমার সঙ্গে থেকো। আমার মনে হয় অনেক কিছু ক্লিয়ার হবে, এবং আমার 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 আমাকে কেউ কানে কানে বলে দিয়ে যায়নি বা কোনো কিছু, কিন্তু পড়াশোনার তাগিদে সাইকোলজি কিছুটা পড়তে হয়েছে, এবং বিভিন্ন নোটিশ, বিভিন্ন আপডেট, সে তার উপর ভিত্তি করে বিভিন্ন রাজ্যের বিভিন্ন পরীক্ষার
ট্রেন্ড তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে কথাগুলো বললাম। প্রশ্ন হচ্ছে তাহলে অন্যরা কেন বলছে না? দেখো, অন্যদের কম্প্যারিজনে আমরা যাব না, একটা কথা বলবো, অন্যরা বিজনেস করতে চাইছে, কিন্তু আমার মনে হয় না মাস্টারজি মানে স্টুডেন্টসদের মাথায় টুপি পরে বিজনেস করতে চায়। চল, তাহলে প্রথম আমরা চলে আসছি যে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন। আবারও বলছি, যারা মনে করবে সিরিয়াসলি ক্লাসটা করবে তারাই ক্লাসে থাকো, যারা মনে করবে যে চলো এইদিকে একটু পাদি ওইদিকে একটু পাদি, আমার মনে হয় না সময় নষ্ট করা তোমার এখানে উচিত হচ্ছে। কারণ 2025-এ যে প্রশ্নটা তোমরা দেখেছো, যে পরীক্ষা যেমন ভাবে হয়েছে চিংড়ি মাছের হাটের মতন, তার কিছুই কিন্তু তুমি 2026 কিংবা 27-এ, আমার মনে হয় না 26-এ পরীক্ষা হবে, 27-এর প্রথমে পরীক্ষা হবে বলে দিচ্ছি। কিন্তু এখন থেকে প্রিপারেশন না নিলে যে পরীক্ষাটা 27-এর প্রথমে তুমি দেবে, সেই পরীক্ষার আগাপাস্তলা কিছুই তুমি ধরতে পারবে না, আর তো সব দূরের কথা। সুতরাং লেভেলটা কিন্তু সেই জায়গায় নিয়ে যেতে হবে তোমাকে। প্রত্যেকটা টেক্সট পাই টু পাই কোন লাইনে কি রয়েছে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে তোমার সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ। এ প্রসঙ্গে বলে রাখি যে ব্যাকরণের সংখ্যা আমার মনে হয় একটু কমে যাবে। ব্যাকরণ, আমার মনে হয় ব্যাকরণে ততটা আর গুরুত্ব দেওয়া হবে না, সেই তুলনায় টেক্সট এবং সাহিত্যের ইতিহাসের উপর গুরুত্ব মনে হয় বেশি পড়বে, এবং লাস্ট কয়েকটা পরীক্ষাতে তোমরা সেটা দেখতেই পেয়েছো নিজের চোখে। চল, তাহলে প্রথম আমরা চলে আসছি কোথায়? পাঠ্যপুস্তক বা টেক্সট নির্ভর প্রশ্ন। তাহলে পাঠ্যপুস্তক বা টেক্সট নির্ভর প্রশ্ন বলতে আমরা কি বুঝছি? দেখো, আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত একটা সাহিত্য সঞ্চয়ন বই আছে, এখানে যারা আছো তোমরা সকলেই আশা করি জানো, এবং সেখানকার প্রথম ভাষা এবং সাহিত্য সম্ভার বলে যেটা আছে, সেটা সিবিএসসি বা আইসিএসসি স্কুলে পড়ায় দ্বিতীয় ভাষা হিসাবে। সেই দুটো আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে আর দুটো বই পড়তে হবে, সেটা হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়েরি আর কোনি। অনেক ক্ষেত্রে আমরা এই প্রফেসর শঙ্কুর ডায়েরি আর কোনিকে কম গুরুত্ব দিয়ে থাকি। আমি বলবো যে এতদিন কি করেছো, ঠিক আছে, সেসব ভুলে যাও, সরকার চেঞ্জ হয়েছে, এবার কি করবে সেটা ভাবো। কারণ প্রশ্ন কিন্তু যেখান সেখান থেকে ঝপাঝপ আসতে পারে। লাস্ট যে কটা পরীক্ষা সরকার চেঞ্জ হওয়ার পর হয়েছে, আবারও বলছি, আমার কথা বিশ্বাস না হলে, যেমন WBCS হয়েছে, সেই পরীক্ষার প্রশ্নগুলো আগের পরীক্ষার প্রশ্নের সাথে একটু মিলিয়ে দেখো, দেখবে আকাশ আর পাতাল তফাৎ খুঁজে পাবে। তো এসএসসি কিন্তু তার ব্যতিক্রম হবে না, বাড়ি এসে কিন্তু কাঁদতে হবে কথাগুলো বিশ্বাস না করলে। চল, তাহলে এই যে সাহিত্য সঞ্চয়নের যে বইটা, এখানে কবিতা রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে সম্ভারেও কিন্তু কবিতা রয়েছে। আমি বলবো যে সিকুয়েন্স বা ক্রম, কি বলছি, সিকুয়েন্স বা ক্রম, যেটা মোটামুটি ভাবে বলা যায় যে এনটিএ নেট অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা পরিচালিত যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, সেটার একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। শুধু বাংলার ক্ষেত্রে না, প্রত্যেকটি সাবজেক্টে ওরা মোটামুটি 100টা প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে যে 20টার কাছাকাছি এই সিকুয়েন্স দিয়ে চলেছে। সুতরাং তোমাদেরও আমার মনে হয় 60টা প্রশ্নের মধ্যে ওরা আর না হলেও 10টা তো সিকুয়েন্স ওরা দেবেই। কেন বলতো? কারণ গ্রুপটা কিন্তু একই থাকছে। এতদিন যারা এসএলএসটির প্রশ্নপত্র তৈরি করতো, একদমই তাই, সিলেবাস চেঞ্জ হবে, সিলেবাস চেঞ্জ হবে, সেটা প্রথমেই বলে দিয়েছি। হ্যাঁ, সিলেবাস চেঞ্জ হবে, তবে 9-10 সিলেবাসের টেক্সট চেঞ্জ হবে না। এটা সিম্পল প্রশ্ন, আমরা যদি একটু চোখ কান খোলা রাখি তাহলে দেখতে পাচ্ছ 11-12 নতুন সিলেবাসে ক্লাসগুলো হচ্ছে, সেমিস্টার হচ্ছে। সুতরাং ধরে নাও 100% শিওর 11-12 টেক্সট চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং নতুন যে সিলেবাসে যে ক্লাসগুলো হচ্ছে, নতুন যে বই, সেই বইটা আসছে, ঠিক আছে, যেটাতে তুমি 2025 দিয়েছো, 2024 দিয়েছো, 2016 দিয়েছো, সেটা কিন্তু আর হবে না। কিন্তু 9-10 ক্ষেত্রে কিন্তু যেহেতু আপডেটেড সিলেবাস, সেহেতু কিন্তু 9-10 ক্ষেত্রে আর আলাদা করে কিছু চেঞ্জ হবে না। বিশেষত টেক্সটের কথা বলছি, পাঠ্যপুস্তক, সাহিত্যের ইতিহাস পরিবর্তন হবে। চলো, এবার চলে আসছি প্রফেসর শঙ্কুর ডায়েরি এবং কোনি। এক্ষেত্রেও আমি বলবো যে প্রফেসর শঙ্কুর ডায়েরি বলো আর কোনি বলো, দেখবে প্রত্যেকটা লাইনে লাইনে প্রশ্ন,
যখন তুমি টেক্সটটা পড়বে ভালো করে, দেখবে প্রত্যেকটা লাইন কোনটা ছাড়ি কোনটা ধরি, কোনটা ছাড়ি কোনটা ধরি। তুমি যদি ঠিকঠাক করে দাগাও, দেখবে প্রত্যেকটা লাইনই মোটামুটি দাগ পড়ে যাচ্ছে। এখানে যারা ঠিক করে টেক্সট পড়েছো, আমার কথাটার সঙ্গে বোধহয় তোমরা রিলেট করতে পারছো। রিলেট না করলে মেসেজ করো মেসেজ বক্সে। সুতরাং এতদিন আমরা খুব খুঁটিনাটি তথ্যগুলোকে না ইগনোর করেছি। আমিও আমার ব্যাচে বলেছি যে খুব খুঁটিনাটি তথ্য ইগনোর করো, কিন্তু এখন আমি বলছি যে আর ইগনোর করার সময় নেই। খুব খুঁটিনাটি তথ্য কিন্তু আমরা আর ইগনোর করার মতন পরিস্থিতিতে নেই। একদম ছোট্ট থেকে একেবারে ছোট্ট সমস্ত তথ্যগুলোকে কিন্তু আমাদের গ্রিপে আনতে হবে, সেভাবে কিন্তু পড়াশোনাটা করতে হবে। প্রশ্নের বিষয়, লেখক পরিচয়, বিষয়বস্তু, চরিত্র, রস বিচার। এই যে রস বিচার, আজও পর্যন্ত এসএলএসটি তে এই রস বিচার নিয়ে একটা প্রশ্ন এসছে টেক্সটের উপরে, খুঁজে পাবে না, কিন্তু আসেনি। আমি বলছি যে এবার কিন্তু আসবে। যদি ঠিকঠাক করে টেক্সট পড়া থাকতো তাহলে কনফিউশনের কোনো কারণ ছিল না। হ্যাঁ, অদৃশ্য রয় লাস্ট 2025-এর যে এসএলএসটি হয়েছে তার থেকে 2 থেকে 3টে প্রশ্ন কঠিন ছিল। আদারওয়াইজ প্রত্যেকটা প্রশ্ন তুমি র্যান্ডামলি বাজারে যে কটা এমসিকিউ বই বেরিয়েছে সেই বইগুলো থেকে দেখবা অপশন গুলোও বাদ দেয়নি। মানে যারা প্রশ্ন করেছে তারা এত আলসে যে সেই অপশন গুলোকে ধরেও বসিয়ে দিয়েছে পরীক্ষার হলে, অপশন গুলোও বাদ যায়নি। তো এই যে জায়গাটা, এই যে রস বিচার, এটাকে কিন্তু আমরা ইগনোর করে যাই, এবং পশ্চিমবঙ্গের 99% টিচার স্টুডেন্ট ইগনোর করে যাচ্ছে। এইটা বোধহয় আর ইগনোর করা চলবে না। তোমরা পড়ে এসেছো গ্রাজুয়েশনে কাব্যতত্ত্ব এবং ভারতীয় কাব্যতত্ত্ব। সেই যে তোমার গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি, সেই যে কাব্যতত্ত্ব বা ভারতীয় কাব্যতত্ত্ব, সেটা যদি ঠিকঠাক ভাবে পড়ে থাকো, সেটা বোধহয় এখন এই জায়গাটায় অ্যাপ্লাই করার সময় এসছে। আমি বলবো যে সিরিয়াসলি কিন্তু হালটা ধরো, নড়বড়ে করে ধরলে কিন্তু আর হবে না। হ্যাঁ, 60-এর মধ্যে এবার আর 59 কাট অফ যাবে না। কি বললাম? 60-এর মধ্যে এবার আর 59 কাট অফ যাবে না। 60-এর মধ্যে 49 কাট অফ যায় কিনা সন্দেহ। প্রশ্ন কিন্তু ঠিক তেমন লেভেলেরই হবে। এবার চলে আসছি কি না, এই যে উদ্ধৃত অংশ, এই অংশের ভিত্তিতে বিশেষ টিকা, ব্যাখ্যা বা ভাষা নির্ভর প্রশ্ন। দেখো, অর্থাৎ গ্রামাটিক্যাল কিছু কোশ্চেন এখানে দিতে পারে। আমি আবারও বলছি, কোন এসএ কিউ, অনেকে বলছেন যে এসএ কিউ অর্থাৎ ডেসক্রিপটিভ প্রশ্ন আসতে পারে, একদম সর্বৈব ভুল একটি তথ্য। একদম সর্বৈব ভুল একটি তথ্য। এসএলএসটি কখনোই এসএ কিউতে যাবে না, কারণ এমনি কেসে কেসে জর্জরিত। এসএ কিউ হলে সেই রিক্রুটমেন্ট কোনোদিন কমপ্লিট হবে না, এত কেস হবে। এসএ কিউতে প্রচুর কিন্তুর জায়গা থেকে যায়, এমসিকিউতে কিন্তু সেটা থাকে না। সাবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন্স, এসএকিউ মানে সাবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন্স। সাবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন্স মানে যেখানে বায়াসনেস থাকে। অবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন্স মানে তুমি ঠিক করেছো মানে তোমার 1 নাম্বার, তুমি ভুল করেছো মানে তোমার 0। আই থিঙ্ক বোঝাতে পারছি। এবার চলে এসছি সাহিত্যের ইতিহাস। এই যে জায়গাটা সাহিত্যের ইতিহাস, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রাচীন ও মধ্যযুগ। তাহলে তোমরা বলতে পারো যে ম্যাডাম তাহলে কি এই জায়গাটা চেঞ্জ হবে? আচ্ছা, প্রাচীন ও মধ্যযুগ কি চেঞ্জ হয়? তুমি গিয়ে কি চেঞ্জ করে দিয়ে আসতে পারবে? না আমি গিয়ে চেঞ্জ করে দিয়ে আসতে পারবো? কোনো চেঞ্জেস নেই এই জায়গায়। আধুনিক যুগ একটু চেঞ্জ হবে, কিন্তু প্রাচীন ও মধ্যযুগ কোনো চেঞ্জেস নেই। প্রাচীন যুগ বলতে আমরা সকলেই জানি চর্যাপদ, এবং তারপর থেকে মধ্যযুগের সূচনা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য দিয়ে, চণ্ডীদাস বিদ্যাপতি দিয়ে, জ্ঞানদাস দিয়ে এবং গোবিন্দ দাস দিয়ে। মুকুন্দ চক্রবর্তী আছে। মঙ্গল কাব্যের দিকে আমরা যদি চলে আসি, ভারতচন্দ্র রায় আছে, অন্নদামঙ্গল, বিজয়গুপ্ত, মনসা মঙ্গল, কেতকাদাস ক্ষেমানন্দ আছে, তারপর এইদিকে মনোরম চক্রবর্তী আছে। সুতরাং চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, মনসা মঙ্গল এবং সেই সঙ্গগুলো তো আমাদেরকে পড়তে হবে, এবং তাদের যে স্রষ্টা,
তাদেরকে নিয়েও কিন্তু করতে হবে। আমি শুধু মুকুন্দরাম চক্রবর্তীর বই বসে রয়েছি, আমি চণ্ডীমঙ্গল সম্বন্ধে ছাইচাতা কিচ্ছু জানি না, তার কি চরিত্র কি রয়েছে, আমার মনে হয় খুব লাভ আর হবে না। দেখবে যারা আগের দিনে পড়াতো, মানে আমি শুনেছি আর কি, মানে মোটামুটি পুরোনো দিনকার টিচার যারা, তারা একটা করে দলিল ধরিয়ে দেয় স্টুডেন্টসদের হাতে। তোতা পাখি শুনেছো? তোতা পাখি, তো এরকম তোতা পাখির মতন স্টুডেন্ট গুলো মুখস্থ করে, সেই জন্য আজকে স্কুলগুলোর এই অবস্থা। আর প্রশ্নগুলোও বলিহারি, ঠিক আছে, এসএলএসটি তে আসে, কোনো মানে নূতনত্ব নেই, মানে যারা একটু অন্য কিছু ভাবনা চিন্তা করে তাদের জন্য কিছুই নেই। কিন্তু এইবার কিন্তু সেই বিষয়টা একটু চেঞ্জ, একটু না, এই দলিল পড়ে কিন্তু আর পরীক্ষায় পাশ করা যাবে না। কি বললাম? ওই যে ধরানো দলিল যেটা ধরিয়ে দেয় বিভিন্ন জায়গায়, ওই দলিল পড়ে কিন্তু আর হবে না, তোমাকে কিন্তু ডিসকভার মাইন্ড রাখতে হবে, যেখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে। শুধু টিচারের উপর ডিপেন্ড করে থাকলে হবে না, তোমার নিজেকে কিন্তু খাটতে হবে। নেক্সট চলে এসছে কি, অনুবাদ সাহিত্য, তার যার মধ্যে আছে কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কাশিরাম দাস। তো তুমি শুধু কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কাশিরাম দাস সম্বন্ধে, তার বাবার নাম কি, তার মার নাম কি, তার জন্ম কোথায়, সে কি লিখেছে, দ্যাট ইজ নট এনাফ। এতদিন ছিল, এখন কিন্তু আর সেটা যথেষ্ট নয়। তার পদবী কি, এইগুলোই তো এতদিন আসতো নাকি। এখন তোমাকে যাও, তোমার কৃত্তিবাস ওঝা কেন বিখ্যাত সাহিত্যের ইতিহাসে, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কেন বিখ্যাত, আরো তো অনেকে লিখেছে শ্রীকৃষ্ণকে নিয়ে, মালাধর বসুই কেন, কেন কাশিরাম দাস, অনেকেই তো মহাভারত অনুবাদ করেছেন, কেন কাশিরাম দাসকে আমরা পড়ছি। চলো কাশিরাম দাসের মহাভারত একটু পড়ো, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় একটু পড়ো, কৃত্তিবাসী রামায়ণ একটু পড়ো। পড়তে হবে বাবা এবার। এবার কিন্তু, আর আমি বারংবার বলছি, এই রেকর্ডিংটা যত্ন করে রেখে দিও, দলিল পড়লে কিন্তু আর হবে না, সিরিয়াসলি বলছি, একটুও কিন্তু বাড়িয়ে বলছি না। আর তোমাদেরকে ডিমোটিভেট করার কোনো উদ্দেশ্য বা ইচ্ছা আমার নেই, কারণ আমি ঈশ্বরে বিশ্বাস করি। একটু নিজেদেরকে আপডেটেড রাখতে হবে, নিজেদের মাইন্ডসেটটা কি করতে হবে না, একটু রিসার্চ ওরিয়েন্টেড রাখতে হবে। কেউ আমাকে বললো, ডান কানটা নিয়ে চলে গেছে, আমি কানে হাত দিয়ে কাকের পিছনে ছুটলাম, যেটা এতদিন আমরা করে এসেছি, ওরকম করলে হবে না। একটু যুক্তি তর্ক দিয়ে নিজে ভাবো যে আমার কি করা উচিত, কি করা উচিত নয়। এবার চলে এসেছি চৈতন্য জীবনী সাহিত্যে, যেখানে আমাদেরকে দেখতে হবে বৃন্দাবন দাস এবং কৃষ্ণদাস কবিরাজ। তোমাকে একটুখানি হলেও পড়তে হবে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত। একটুখানি হলেও তোমাকে দেখতে হবে যে চৈতন্য মহাপ্রভু কোথা থেকে যাত্রা শুরু করেছে, যাত্রা পথে তার কোথায় কোথায় দেখা হয়েছে, তিনি কোথায় কোথায় গমন করেছেন, কার কার সঙ্গে তার সান্নিধ্য লাভ হয়েছে। বিশেষত এই যে জায়গাটা, এই জায়গাটা তোমাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এই জায়গায় আসছি আলাউল এবং দৌলত গাছ, এবং সর্বশেষে আমরা আসছি রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। এখান থেকে নতুন করে বলার কিছু নেই। রামপ্রসাদ সেনের যে কটা শাক্ত পদ আছে তুমি একটু ভালো করে পড়ে নিও, সেম ভাবে বলবো কমলাকান্ত ভট্টাচার্য। কিন্তু এতদিন আমরা যেটা করতাম, প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন দুটো পড়েই বসে থাকতাম। আমি বলবো সেই জায়গাটা থেকে একটু সরে এসে মোটামুটি পদগুলো প্রত্যেকটি পদই পড়ে নিও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্পাদনায় শাক্ত পদাবলীর যে বইটা আছে, দেখতে বিস্কিট বিস্কিট কালারের, এই বইটা মানে কিনে নিলেই যথেষ্ট হয়ে যাবে শাক্ত পদাবলীর ক্ষেত্রে। এবার চলে এসেছি আধুনিক যুগ। এখান থেকে কিন্তু একটু চেঞ্জেস হবে, বলেই দিচ্ছি। আধুনিক যুগের মোটামুটি আমাদের এখনো পর্যন্ত হাতে যেটা রয়েছে, পদ্য সাহিত্যের মধ্যে আমাদের কি কি পড়তে হবে না, বিদ্যাসাগর থেকে আমরা শুরু করবো পদ্য সাহিত্য। আমি বলবো যে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথকে ওরা বাদ দেবে না, এদেরকে বাদ দিয়ে গদ্য সাহিত্য অধরা থেকে যাবে। তারপরের গুলো কি হবে আমি জানি না। তাহলে গদ্য সাহিত্যের ক্ষেত্রে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর
খুব গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে। আমি বলছি 2 মাসের মধ্যে তোমরা নতুন আপডেট পেয়ে যাবে, সিলেবাস চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। তবে আমার মনে হয়, আমি 99% শিওর সিলেবাস চেঞ্জ হবে। নেক্সট আমরা চলে এসেছি প্রমথ চৌধুরী, নেক্সট আমরা চলে এসেছি সুনীতি কুমার চট্টোপাধ্যায়, নেক্সট আমরা চলে আসছি সৈয়দ মুস্তফা আলী, নেক্সট আমরা চলে আসছি জগদীশ চন্দ্র বসু এবং বিনয় ঘোষ। আমি বলবো যে তোমরা প্রথম 3টে খুব ভালো করে আপাতত আগা পাঁচতলা পড়ে নাও। বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, এই 3টে চেঞ্জেস আসবে না, একেবারেই অপরিবর্তনীয় থেকে যাবে, কারণ এই 3টেকে বাদ দিয়ে বাংলা গদ্য সাহিত্য তথা বাংলা সাহিত্য কিছু থাকে না। পরের গুলো আপাতত বাদ রেখো, অন্যান্য গুলো পড়তে পড়তে প্রথম থেকেই মধ্যযুগ ইত্যাদি ইত্যাদি পড়তে পড়তে কিন্তু তুমি বুঝতে পারবে যে আলটিমেটলি কি হতে চলেছে। কাব্য সাহিত্যের ক্ষেত্রেও আমি সমানভাবে বলবো যে মধুসূদন, বিহারীলাল এবং রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায় এবং সুনীতি চট্টোপাধ্যায়, তার মধ্যে কোনগুলোকে আমরা বেশি গুরুত্ব দেবো? এখন যেহেতু সিলেবাস চেঞ্জেস এর একটা ব্যাপার আছে, আমি বলবো মধুসূদনকে গুরুত্ব দাও, বিহারীলালকে গুরুত্ব দাও, রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুত্ব দাও, নজরুলকে গুরুত্ব দাও, শক্তি চট্টোপাধ্যায়কে গুরুত্ব দাও, জীবনানন্দ দাশকে গুরুত্ব দাও। এগুলো আগে ভালো করে গ্রিপে নিয়ে নাও, আর পরের গুলো পরে দেখা যাবে। কথা সাহিত্যের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, এবং পরপর পরপর এই যে বনফুল, প্রেমেন্দ্র মিত্র, পরশুরাম, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, সতীনাথ ভাদুড়ী, সমরেশ বসু, আমার মনে হয় এখানে আরো আধুনিক কিছু অ্যাড হতে পারে, একেবারেই আধুনিক কিছু অ্যাড হতে পারে। আই এম নট শিওর, আমি জাস্ট আইডিয়া করে বলছি। নাটকের ক্ষেত্রে মধুসূদন দিয়ে আমরা শুরু করছি, এবং বাংলা নাট্য সাহিত্য মধুসূদনকে বাদ দিয়ে কিছুই থাকে না, কারণ বাংলা নাটক কেমন হওয়া উচিত সেটা মধুসূদন কিন্তু তার নিজের হাতে দেখিয়েছেন বলা ভালো। এবং মধুসূদন থেকে শুরু করে আমরা আসছি দীনবন্ধু মিত্রে, আমরা আসছি গিরিশ ঘোষে, আমরা আসছি দ্বিজেন্দ্রলাল রায়ে, আমরা আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রত্যেকটি ইকুয়াল ইম্পর্টেন্ট, প্রত্যেকটি ইকুয়াল ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি যে নিজেদের মাইন্ডকে কিন্তু রিসার্চ ওরিয়েন্টেড করতে হবে। টিচার বলে দিল তোমার কান নিয়ে চলে গেছে, তুমি কানে হাত না দিয়ে ওই কাকের পিছনে, কাকে কান নিয়ে চলে গেল, সে তুমি কানে হাত না দিয়ে কাকের পিছনে ছুটলে, এই জায়গা থেকে সরে এসো। সেটা তুমি মাস্টার দিতে আসো চাই না আসো, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু জাস্ট যদিও বা এটা আমার বলা উচিত না, তোমরা যথেষ্ট বড় হয়েছো, কিন্তু তবুও বলে রাখলাম, ডিসকভারি মাইন্ড না হলে কিন্তু, আমি আবারও বলছি, এইবার এসএলএসটির প্রশ্ন কিন্তু এমন হবে না যেখানে 60-এ 60, 60-এ 59, ঠিক আছে, 60-এ 56, 57 এরকম হচ্ছে কাট অফ মার্কস আসবে। ইম্পসিবল। কাট অফ মার্কস 50-ও পড়বে না, জেনারেল কাট অফ 50-ও পড়বে না, সেই প্রশ্ন কিন্তু আসতে চলেছে, দেখবে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তুমি আমার কথা বিশ্বাস না হলে লাস্ট নতুন সরকার আসার পরে যে কটা পরীক্ষা হয়েছে কম্পিটিটিভ এক্সাম, WBCS হয়েছে বিশেষত, একবার একটু মিলিয়ে দেখে নিয়ে প্রশ্নপত্র কেমন হয়েছে। দারুণ প্রশ্নপত্র হয়েছে, অনেকদিন পর পশ্চিমবঙ্গে এরকম ধরনের প্রশ্নে সকলে পরীক্ষা দিয়েছে, কারোর সাজেশনই কাজে দিই, যত বড় অফিসারই হোক আর যত বড় কোচিং সেন্টারের মালিকই হোক না কেন। সুতরাং ধরে নিও যে লাস্ট এবার যে এসএলএসটি-তে আসবে সেখানেও কারোর সাজেশনই কাজে দেবে না। তাই যেটা বলছি যে নিজে খাটো, নিজে খাটো, তুমি যত খাটবে এবং কিভাবে খাটতে হবে, কিভাবে তৈরি করতে হবে, তার জন্য আমি আছি, কিন্তু আমার উপর ডিপেন্ডেন্ট হয়েও না, আমি বলে নয়, আমার মতন কারোর উপরেই নির্ভরশীল না হয়ে থাকো। এবার চলে আসছি বাংলা সাহিত্য,
সাহিত্যের নতুন দিগন্ত, যেটাকে আমরা বলে থাকি অনুবাদ ও অনুষঙ্গ। এখানে দুটো জিনিস আমাদেরকে দেখতে হবে, একটা হচ্ছে ভারতীয় সাহিত্য, একটা হচ্ছে আন্তর্জাতিক সাহিত্য। তাহলে দুটো জিনিস আমাদেরকে দেখতে হবে, একটা হচ্ছে ভারতীয় সাহিত্য আর একটা হচ্ছে আন্তর্জাতিক সাহিত্য। মজার বিষয়, লাস্ট যে এসএলএসটিটা হলো 2025-এ, আমার যতজন পরীক্ষা দিয়েছে সবাই এসে বলছে যে মাছের বাজার বসেছিল নাকি, বেঞ্চ থেকে উঠে এর কাছে ওর কাছে তার কাছে গিয়ে নাকি ওএমআর শিট পূরণ করে দেওয়ার মতন গার্ড দিয়েছে, এবং সেটা একটা সেন্টারে না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এমন একটা পরীক্ষা। আর সাক্ষী থেকে গেলে তোমরাও আশা করি দিয়েছো, কিন্তু যারা এই পরীক্ষা থেকে হোপলেস ফিল করছো, যারা ভাবছো যে অন্যায় হয়েছে, আমিও বলবো হ্যাঁ, অন্যায় হয়েছে, যাদের পাওয়ার যোগ্য তারা কিন্তু ওই চোট্টামি করতে পারেনি বলে পায়নি, বা হল কালেকশন করতে পারেনি বলে হয়তো এক আধ নাম্বারের জন্য পিছিয়ে এসছে। সেই সমস্ত জায়গা কিন্তু সব পূরণ হবে, কি মানে একদম পিন ড্রপ সাইলেন্টে পরীক্ষা হবে লাস্ট আপকামিং যে পরীক্ষাটা। জানি যারা ভালো ছেলে মেয়ে তারা ওই চিংড়ি মাছের বাজারের মধ্যে ইরিটেট ফিল হবে যখন সারাদিন ধরে পড়া প্রশ্নগুলো সারা হলে, প্রশ্নের উত্তরগুলো সারা হলে ঘুরে বেড়াচ্ছে লোকের মুখে মুখে, তখন মানুষের ইরিটেশন এমনি চলে আসবে। একজন টিচারের সবার আগে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এমপ্যাথেটিক। সুতরাং তোমাদের জায়গায় আমি দাঁড়িয়ে বলছি যে এটা গায়ে লাগার, যেটা হয়ে গেল লাস্ট টেস্টে, কিন্তু ভরসা রাখো। আমার মনে হয় না যে এরকম কোনো সিচুয়েশন, এটা এটা প্রি প্ল্যান ছিল, এটা জাস্ট প্রি প্ল্যান ছিল। আমি বলবো তোমরা যদি নিজেরাও ভাবো, তোমাদের প্রত্যেকের মাথায় বোধ বুদ্ধি সব আছে, এটা প্রি প্ল্যান ছিল। একটা সামান্য টেট পরীক্ষা দিতে যাও তো তাও তো দেখি এরকম ঘাড় ঘোরাতে দেয় কিনা। পশ্চিমবঙ্গ সরকারেরই আগের যারা টেট দিয়েছো, বিএড যারা করেছো 2022-এর টেট তো তারা দিয়েছো, পশ্চিমবঙ্গ সরকারের একটা পুলিশের পরীক্ষা দিতে যাও তো দেখি ঘাড় ঘোরাতে দেয় কিনা। এতদিন এতদিন কিন্তু এসএলএসটি তে কি এমন হলো যে চিংড়ি মাছের বাজার বসেছে প্রত্যেকটি সেন্টারে সেন্টারে। এটা জাস্ট প্রি প্ল্যান এবং ইনস্ট্রাকশনাল একটা ইয়ে ছিল যে গার্ড না দিতে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু ভালো করে খাটো, দাঁতে দাঁত চেপে, ঠিক আছে, একটা ভালো সময়, স্বচ্ছতার সঙ্গে একটা ভালো সময় আসতে চলেছে। পরে কি হবে জানি না, আপকামিং যে এসএলএসটিটা আছে সেখানে কিন্তু স্বচ্ছতার সাথে নিয়োগ হবে, একদম স্বচ্ছতার সাথে নিয়োগ হবে, 100% শিওর হবে। এবং 2026-এ কোনো পরীক্ষা হয়তো বা হবে না, হয়তো কি, আর পরীক্ষা নতুন সিলেবাস দিয়ে পরীক্ষা নেবার মতন সময়ও আর নেই। আমার মনে হয় 2027-এর শুরুতেই তোমরা পরীক্ষা পাবে, মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি। আর প্রশ্নপত্র যেভাবে আসবে সেভাবে ওই 1-1.5 মাস 2 মাসের কিন্তু প্রিপারেশনের কাজ নয়, তোমাকে বইটাকে লিটারেলি মুখের মানে ঠোঁটের আগায় এনে রাখতে হবে। আমি বোধহয় খুব ইরিলেভেন্ট কথা বলছি না যে কথাগুলো বলছি, একদম টেক্সট গুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে প্রত্যেকটা। আমরা এতদিন কি করেছি যে খুব ছোট ছোট তথ্যগুলোকে ছেড়ে দিয়েছি, দরকার নেই, আনইম্পর্টেন্ট, ঠিক আছে। ছোট বড় প্রত্যেকটি তথ্যকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তুমি সব থেকে ভালো আইডেন্টিফাই করতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, সেই মাইন্ডসেট তোমাকে তৈরি করতে হবে। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকে নিজের একটা ভুলের খাতা রাখবে, আমি সেটা প্রত্যেক ক্লাসে বলি। এবং যত তুমি পড়বে তত দেখবে তোমার ভুল হচ্ছে, কিছু ভুল হচ্ছে, যে ভুলগুলো হচ্ছে সেগুলো সেই ভুলের খাতায় লিখে রাখবে। এটা আমি প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লাই করবে। তো ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে আমাদের কি করতে হবে না, ভারতীয় সাহিত্য থেকে আমাদের কালিদাস থেকে শুরু করতে হবে, শূদ্রক, কবির, ইকবাল, ভানুভক্ত, অমৃত প্রীতম, প্রেমচন্দ, বিজয় তেন্ডুলকর, গোপীনাথ মোহান্তি, আয়াপ্পা পানিকর, ভালো করে দেখতে হবে। আন্তর্জাতিক সাহিত্যের ক্ষেত্রে সেম ভাবে শেক্সপিয়ার, টলস্টয়, চেকভ, মপাসা, গেটে, নেরুদা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, ল্যাংস্টন, হিউজ,
আর্নেস্ট হেমিংওয়ে এবং টি.এস. এলিয়ট, ভালো করে দেখতে হবে। এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। আর একটা যেটা খুব ইন্টারেস্টিং, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ যেহেতু সিলেবাসে আছে, আমি বলবো যে একটু এই জায়গাটা একটু চর্চা রেখো। কিভাবে চর্চা রাখবে? তাহলে কি তোমরা এখন নতুন করে ইংরেজি পড়া শুরু করবে? আমি একটা সোজা সাপটা উপায় বলছি যে 2 কিংবা 3 টাকা দাম নেবে, একটা করে ইংলিশ নিউজ পেপার নিও, সেটা দা টেলিগ্রাফ হতে পারে, দা হিন্দু হতে পারে, ঠিক আছে, দা স্টেটমেন্ট হতে পারে, যে কোনো একটা কিছু। সেটার একটা কিংবা দুটো করে আর্টিকেল তোমরা প্রতিদিন পড়ো, এতে করে তোমার নিজের ইংলিশটাও ডেভেলপ করবে। এবং শুধু তো এখানে নয়, ইংলিশটা এখন প্রায় সব ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে। ইংলিশ তুমি বাংলা নিয়ে পড়েছো খুব ভালো কথা, কিন্তু ইংলিশ ছাড়া দেখবা কোথাও গিয়ে তুমি একটা এগোতে পারছো না। সত্যি সত্যি যদি প্রিলিমিনারি টেস্ট আসে, সত্যি সত্যি কি আসবে, তাহলে কিন্তু এখানে ইংলিশটা তোমার ভীষণভাবে প্রয়োজন হবে, ভীষণভাবে প্রয়োজন হবে, এইটুকুনি আমি বলতে পারি। কারণ ইংলিশের একাংশের প্রশ্ন কিন্তু ওখানে থাকবে। তাই আমার মনে হয় প্রস্তুতিটা যদি এখন থেকে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়। এবার তুমি বলতে পারো যে ম্যাডাম অনলাইনেও তো এগুলো আছে, প্রত্যেকটি নিউজ পেপার আপনি যেগুলো বললেন, হ্যাঁ তুমি চাইলে সার্চ করে দেখতে পারো, কিন্তু তোমার পড়ার তাগিদ জন্মাবে না অনলাইনে। কেন বলো তো? ঠিক আছে, আছে পরে পড়ে নেবো, ঠিক আছে কাল পড়ে নেবো, ঠিক আছে পরশু পড়ে নেবো। দেখবে ওই কাল পড়ে নেবো, পরশু পড়ে নেবো, তরশু পড়ে নেবো করতে করতে পরীক্ষা এসে গেছে, তার আগের দিন তোমার পড়া হয় না। কিন্তু তোমার বাড়িতে যখন একজন নিউজ পেপারওয়ালা নিউজ পেপার দিয়ে যাবে, তোমার যখন প্রত্যেকটি নিউজ পেপারের জন্য 2 টাকা 3 টাকা করে চার্জ দিয়ে মাসের শেষে 150 থেকে 200 টাকা পেমেন্ট করতে হবে, তখন তোমার গা এমনি চিরবির চিরবির করে জ্বলবে, এবং তুমি প্রত্যেকদিন অন্তত একটা করে আর্টিকেল হলেও পড়বে। কেন বলতো? কারণ তোমার পয়সাটা খরচা হচ্ছে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আহ অন্তত নিজেদেরকে সোজা পথে রাখার জন্য হলেও আহ এই জায়গাটা আমার মনে হয় মেনটেন করা উচিত। এবং দেখো, এই অভ্যাসটা যদি তৈরি করতে পারো তাহলে ভবিষ্যতে অনেক কাজে দেবে, তোমাদের বহু কাজে দেবে। এটা আমি নিজে তৈরি করেছিলাম, কারণ আমার অবভিয়াসলি ব্যাকগ্রাউন্ড বাংলা, তো ইংলিশ ডেভেলপমেন্টের জন্য আমি নিজে এরকম ভাবে ইংলিশটাকে ডেভেলপ করেছি, এবং এখনো আমি নিউজ পেপার নিই এবং আমি বাড়িতে এসেই দিয়ে যাই। আমি আমার নিজের ট্রিক্সটা বললাম। নেক্সট চলে আসছি ব্যাকরণ। ব্যাকরণ কিন্তু টোটালি আনচেঞ্জ থাকবে, কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে। এখানে আমাদের কি পড়তে হবে? সবার প্রথম যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন। সেখানে আমরা কি দেখবো? ধ্বনি ধ্বনি বলতে আমরা বাংলা ধ্বনির শ্রেণী বিভাগ সহ বিস্তারিত আলোচনা দেখব। ধ্বনি পরিবর্তনের কারণ বলতে এবং পরিবর্তনের বিভিন্ন রীতি, সেইগুলো আমরা দেখব। সেই সঙ্গে সঙ্গে সন্ধি, শব্দ গঠনের মধ্যে আমরা দেখবো উপসর্গ, অনুসর্গ, ধাতু, প্রত্যয়। বাংলা শব্দ ভান্ডারটাকে আমাদের একটু ভালো করে গুরুত্ব দিতে হবে। শব্দ ও পদ, এই জায়গাটা আমাদের ভালো করে দেখতে হবে, অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এইগুলোর বিস্তারিত আলোচনা আমাদেরকে ভালো করে করতে হবে। এবং কারক ও অকারক সম্পর্কে, তার শ্রেণী বিভাগ, বিভক্তি, অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণী বিভাগ, সেই জায়গাগুলো কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে। সঙ্গে চলে আসছি সমাস। পরিভাষা বলতে কি বোঝানো হয়, সমাসের পরিভাষা, তাদের ব্যাখ্যা কি, তাদের শ্রেণী বিভাগ কি, সেইগুলো আমাদের দেখতে হবে। এবং এবার চলে আসছি বাক্য। বাক্যের ক্ষেত্রে অবশ্যই তোমরা জানো যে বাক্য নির্মাণের শর্ত, অর্থাৎ যেখানে যোগ্যতা, আকাঙ্ক্ষা, শক্তি, এই বিষয়গুলোর প্রশ্ন চলে আসে। বাক্যের উদ্দেশ্য এবং বিদেহ সম্পর্কে ধারণা রাখতে হবে। বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড এবং ক্রিয়া খণ্ড, এই বিষয়টা আমাদের দেখতে হবে। এবং আর যেটা দেখতে হবে সেটা হচ্ছে বাক্যের
গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাগ। এবার চলে আসছি বাক্যের রূপান্তর। বাক্যের রূপান্তরের মধ্যে আমরা কি দেখবো? গঠন ও অর্থ অনুসারে বাক্যের রূপান্তর। এবার চলে আসছি বাচ্য। বাচ্য বলতে আমরা কি বুঝছি? না, বাচ্য হচ্ছে সেই শ্রেণী বিভাগ অনুযায়ী বাচ্য পরিবর্তন। এবং এই বাক্য এবং বাচ্য এই দুটোই কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে। এই জায়গা থেকে কিন্তু মোটামুটি প্রশ্ন আসে। আর গ্রামার কিন্তু কোনো পরিবর্তন হবে না। গ্রামার কিন্তু টোটালি অপরিবর্তনীয় থাকবে। তাহলে আমরা 9-10 এর জায়গাটা কিন্তু মোটামুটি দেখে নিলাম। এটা হচ্ছে আমাদের 9-10। এবার চলে আসছে 11-12। তো 11-12 পাঠ্যপুস্তক পরিবর্তন হবে। এখানে 9-10 এর যে পাঠ্যপুস্তক গুলো রয়েছে সেগুলো আপাতত আমাদেরকে পড়তে হবে। বাদ বাকি 11-12 এর যে পাঠ্যপুস্তক, একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্য চর্চা এবং সাহিত্য কথা, এই জায়গা দুটো আমাদের কিন্তু পড়বো না এই মুহূর্তে দাঁড়িয়ে। তার বদলে বরঞ্চ নতুন যে সিলেবাস, নতুন যে বইটা দিয়েছে স্কুলে আগের বছর, সেই বই কালেকশন করে সেই বই পড়বো। এইটা থাকবে না। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এটাও কিন্তু যে টেক্সট বই যেটা দিয়েছে স্কুলে সেই অনুযায়ী তো ওখানে সেটাও কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে কিঞ্চিত পরিবর্তিত হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে দেখতে হবে নতুন যে সিলেবাস। বাংলা সাহিত্যের যে নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ, যেটা তোমাদের 9-10 যেটা দেখেছো সেম জায়গাটা এখানে রয়েছে। কালিদাস থেকে শুরু করছে ওরা, শুদ্রক, কবির, ইকবাল, ভানুভক্ত, অমৃত প্রীতম, প্রেমচন্দ, বিজয় তেন্ডুলকার, গোপীনাথ মহন্তি, আয়াপ্পা পানিকর। এই জায়গাটা ভালো করে আমাদেরকে কিন্তু কভার আপ করতে হবে। সেম ভাবে পরেরটাও কিন্তু কভার আপ করতে হবে। কোথা থেকে শুরু হচ্ছে দেখো, শেক্সপিয়ার থেকে শুরু হচ্ছে, টলস্টয়, চেকভ, মপাসা, গেটে, নেরুদা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, ল্যাংস্টন হিউজ, আর্নেস্ট হেমিংওয়ে এবং টি.এস. এলিয়ট। তাহলে আমি কি বললাম? যে পাঠ্যপুস্তক 9-10 এর সরি 11-12 এর ক্ষেত্রে বর্তমানে যেটা দেওয়া রয়েছে সিলেবাসে সেটা পড়ো না, কারণ এটা পরিবর্তিত হবে। বরং এখন যেটা স্কুলে চলছে 11-12 এর জন্য যে পাঠ্যপুস্তক, সেইটা পড়ো। সেইটাই কিন্তু নতুন করে সংযোজিত হতে চলেছে। এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে বাঙালির ভাষা ও সংস্কৃতি একাদশ শ্রেণী এবং বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস দ্বাদশ শ্রেণী, এই দুটো বিষয় কিন্তু কিঞ্চিত পরিবর্তিত হতে চলেছে। ব্যাকরণ নতুন করে কিছু বলবো না, যা একটুখানি আগে আমি তোমাদেরকে পড়ালাম, ঠিক আছে, দেখালাম, সেইগুলোই কিন্তু ব্যাকরণ। এছাড়াও যেটা আমাদেরকে এখানে পড়তে হবে এক্সট্রা করে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত একাদশ শ্রেণীর বাঙালির ভাষা ও সংস্কৃতির ভাষা অংশ থেকে এবং দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই গ্রন্থের অংশ অবলম্বনে কিন্তু এই জায়গা থেকে কিছু প্রশ্ন আসবে। এবার এখানে যেটা নতুন, যেটা এখান থেকে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাহিত্যের রূপরেখা। কাব্যকে আমরা দুভাগে দেখছি, একটা হচ্ছে মহাকাব্য আর একটা হচ্ছে গীতি কাব্য আর গীতি কবিতা। তো মহাকাব্য কি, গীতি কাব্য কি বা গীতি কবিতা কি, এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। উদাহরণগুলো ভালো করে পড়তে হবে। মোটামুটি বাংলা সাহিত্যে যত মহাকাব্য গীতি কবিতা আছে সেগুলো একবার অন্তত আমাদের নখদর্পণে রাখতে হবে। তার কারণ কোনটা চট করে দিয়ে দেবে, দিয়ে দিয়ে বলবে যে হচ্ছে এটা
মহাকাব্য, প্রহসন, একাঙ্ক, না কমেডি, না গীতি কবিতা, না ট্র্যাজেডি, তখন পড়ে যেতে হবে মুশকিলে। সেম ভাবে নাটকের ক্ষেত্রেও বলবো, নাটককে আমরা ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, একাঙ্ক ইত্যাদি ভাগে ভাগ করছি। যেমন প্রহসনের উদাহরণ মোরসালেতে কারেরও, একে বলে সভ্যতা, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো এরকম যেসব উদাহরণ গুলো রয়েছে, তোমরা ট্র্যাজেডি কি সকলেই জানো, যেখানে ভাগ্যের বিপর্যয় দেখায়, যেখানে নায়কের বৈপরীত্য দেখায়, যে একটা ভীষণ ভালো একটা কিছু সেখান থেকে হঠাৎ করে খারাপ হয়ে গেল। ঠিক আছে, তো এই যে জায়গাটা, এটা ট্র্যাজেডি। কমেডি জানো, প্রহসন জানো, একাঙ্কও জানো, কিন্তু যত উদাহরণ আমাদের রয়েছে বাংলাদেশে, এই জায়গাটাতে কিন্তু আমরা মাঝে মাঝে কি কনফিউজড হয়ে যাই। সেই উদাহরণগুলো কিন্তু আমাদের লিস্ট আউট করে সুন্দর করে একেবারেই বলা যেতে পারে যে নক্ষদর্পণে রাখার চেষ্টা করতে হবে। সেম ভাবে উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ। উপন্যাসের কি আলাদা বৈশিষ্ট্য, ছোট গল্পের কি আলাদা বৈশিষ্ট্য, প্রবন্ধেরই বা কি আলাদা বৈশিষ্ট্য, সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আচ্ছা, আমি যদি বলি যে রবীন্দ্রনাথের সেই ছোট গল্পে ছোট প্রাণ ছোট ব্যথা মনে পড়ছে? আশা করি মনে পড়ছে। ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও করি শেষ। তো এই যে জায়গাটা রবীন্দ্রনাথের, ঠিক আছে, এরকম প্রবন্ধ নিয়েও কিন্তু অনেকে লিখে গেছেন, উপন্যাস নিয়েও ভবিষ্যতে অবভিয়াসলি বলে দেবো লিখে গেছেন। ঠিক আছে, তো সেইগুলো কিন্তু রূপবৈচিত্র্যের মধ্যে চলে আসছে। এই জায়গাটাতে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে সাহিত্যের রূপরীতি। এটা কিন্তু চেঞ্জেস আসবে না বোধ হয়। হ্যাঁ, বোধ হয় চেঞ্জেস আসবে না, আবারও বলছি বোধ হয় চেঞ্জেস আসবে না। তো এটাই আর কি আমাদের সিলেবাস। আমি এবার তোমাদেরকে একটু চর্যাপদটা পড়াবো। আমাকে একটু বলো যে মোটামুটি সিলেবাস দুটো তোমরা সকলেই জানো। এখানে যারা আছো আমার মনে হয় না এখানে তেমন কেউ আছো যাদেরকে আজ আমি নতুন জানালাম সিলেবাস, কিন্তু আমি কিছু নতুন তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, যেটা আমার মনে হয় না পশ্চিমবঙ্গের, আমি পশ্চিমবঙ্গ নিয়ে বলছি, হ্যাঁ, যে অন্য কেউ তোমাদেরকে দিয়েছে। আমি জানি না দিয়েছে কিনা, হয়তো বা দেয়নি, এই সৎ সাহস কারোর মধ্যে বোধহয় তেমন ভাবে নেই। তো তারপরেও যদি তোমাদের এখানে কোথাও প্রশ্ন থাকে আমাকে একটু মেসেজ বক্সে লিখো, আমি উত্তর দিয়ে দেবো। আদারওয়াইজ আমরা কিন্তু চর্যাপদ থেকে একটু শুরু করবো। আচ্ছা, এসএলএসটি 11-12 এর জন্য কি 9-10-11-12 টেক্সট বই করতে হবে? ইয়েস, 4টে ক্লাসের টেক্সট বই করতে হবে। আর কোনো কোশ্চেন্স আছে কি তোমাদের? চলো, এবার আমরা শুরু করছি চর্যাপদ। আচ্ছা, এই যে চর্যাপদ, এই চর্যাপদ সম্বন্ধে তোমরা সবাই শুনে এসছো, তোমরা সবাই শুনে এসেছো চর্যাপদ সম্বন্ধে। হ্যাঁ, কোথায় নতুন করে দেওয়ার মতন কিছু রইলো না চর্যাপদের, কিন্তু তবুও তোমাদের যে জানা, তোমরা কিন্তু সকলেই সবকিছু জানো। আমি এমন কিছু হয়ে যায়নি যে নতুন করে তথ্য তোমাদের সামনে ডেলিভার করবো। তোমরা যেগুলো জানো সেগুলো একটু আমি যেগুলো বলছি তার সঙ্গে যদি একটু রিলেট করে নাও তাহলে একটু সুবিধা। চর্যাপদের থেকে আমরা কেমন ধরনের প্রশ্ন আশা করতে পারি? সবার প্রথম যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে চর্যাপদের বইটা আগে খুলো, নির্মল দাসের, ঠিক আছে, সেটা একটু দেখো। আর একটা যেটা দেখবে সেটা হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ, সংসদ নয় কিন্তু, পারলে লিখে নাও, বঙ্গীয় সাহিত্য পরিষদের একটা বই আছে। তুমি মোটামুটি দেশ থেকে শুরু করে, তুমি চাইলে বঙ্গীয় সাহিত্য বিধাননগর নেমে যেতে হয়, বঙ্গীয় সাহিত্য পরিষদে গিয়েও কিনে আনতে পারো। ওখানে গেলে আবার বেশি করে একটু ছাড় দেয়, ওদের আবার কি সব ডেট ফেট আছে, 50% ছাড় দেয় বইটা, ওটার একটু দাম বেশি। তো ওদের কিছু স্পেশাল ডেট থাকে, সেই ডেট গুলোতে গেলে প্রায় 50% ছাড় দিয়ে দেয়। তো সেই বঙ্গীয় সাহিত্য পরিষদের যে চর্যাপদ, সেখান থেকে সেই বইটা বিস্কিট বিস্কিট কালারের, একেবারে স্কোয়ার, একেবারে A4 সাইজের টাইপের বইটা, ঠিক আছে, একটু মোটা, সেই বইটাও কিন্তু মানে কিনে এনো। ঠিক আছে, আমি আবারও বলছি, প্রশ্নপত্র কিন্তু আর এমন হবে আর সেই দলিল দেখে পড়লে কিন্তু হবে না। এবার একটু ভালো করে মিলিয়ে নিও আমার কথা, একবারে কিন্তু একটু ভালো করে বসতে হবে। দলিল দেখে
দলিল কি বলবো, হাসি লাগে। দলিল দেখে পড়লাম, ঠিক আছে, এবং তোতা পাখির মতন পরীক্ষার হলে গিয়ে উগড়ে দিয়ে চলে আসলাম, ঠিক আছে, এরকম করে কিন্তু হবে না। 50% নাম্বার গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি যে কোনো একটা জায়গায় থাকলেই হবে, যে কোনো একটা জায়গায় থাকলেই হবে। তো এই যে চর্যাপদ, এই চর্যাপদ সম্বন্ধে একেবারে বেসিক যদি আমরা দেখি, একেবারে বেসিক যে ধারণাটা, সেখানে আমরা দেখবো যে পরে আমরা মূল বিষয়ে আসছি। চর্যাপদ হলো বাংলা ভাষা ও সাহিত্যে, তাহলে আমি দুটো বই কিনতে বললাম, আবারও বলছি, নির্মল দাসের, যেটা তুমি হাতে সবসময় রেখো, আর একটু ভালো করে জানার জন্য যেটা বললাম সেটা হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ, ঠিক আছে। তো যেটা বললাম আমি, তো এই বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম প্রাচীন নিদর্শন। চর্যাপদ নিয়ে প্রত্যেকটি ভাষা, যেমন হিন্দি সাহিত্যের মানুষজন বলছে যে চর্যাপদ আমাদের সাহিত্য, অসমীয়ারা বলছে চর্যাপদ আমাদের সাহিত্য, মৈথিলি বিহার ওরা বলছে চর্যাপদ আমাদের সাহিত্য, নেপালিরা বলছে আরে চর্যাপদ তো আমাদের এখানে আবিষ্কার হয়েছে, চর্যাপদ আমাদের সাহিত্য, ঠিক আছে, আমরা বলছি চর্যাপদ আমাদের সাহিত্য। তো এইরকম করে, যেহেতু চর্যাপদ বহু প্রাচীন একটি সাহিত্য, সেহেতু চর্যাপদ নিয়ে কিন্তু এরকম করে বহু 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 তর্ক বিতর্ক তত্ত্ব তথ্য প্রচলিত আছে, যা মূলত খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত বহুত্ব সহজিয়া সিদ্ধাচার্যদের সাধন সঙ্গীতের একটি সংকলন। তাহলে কি বললাম, যে যা মূলত আধুনিক যুগের সাহিত্যের ইতিহাস, আমি দুটো বই সাজেস্ট করবো, সেটা হচ্ছে সুকুমার সেন আর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, এর বাইরে আর কিছু না। তো যেটা বলছিলাম আমরা যে তো সেই খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত যে বহুত্ব সহজিয়া এবং সিদ্ধাচার্যদের সাধন সঙ্গীতের একটি সংকলন কিন্তু এই চর্যাপদ, আমরা সকলেই জানি মোটামুটি। তো নব্য ভারতীয় আর্য ভাষার আবার আদি স্তরের ভাষা ও তৎকালীন সমাজ জীবনের ইতিহাস বোঝার জন্য এই গ্রন্থটির গুরুত্ব কিন্তু অপরিসীম। অর্থাৎ একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এই গ্রন্থটির থেকেই যায় চর্যাপদের। আমরা যদি একটু আগে বলে দিই, তারপরে আমরা মূল টেক্সটে যাই, মানে মূল জায়গায় যাই। আমি যেটা তোমাদের সামনে প্রেজেন্ট করেছি আমি একটু বলার চেষ্টা করছি, একটু শুনে নাও, তাহলে বেশি মনে থাকবে। দেখো, আমি যদি আবিষ্কার সম্বন্ধে একটু মনে রাখার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো যে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কত সালে, না আমি সকলেই জানি তবুও বলে দিচ্ছি, 1907 সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের একটি খণ্ডিত তালপাতার পুঁথি আবিষ্কার করেন। তাহলে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের একটি খণ্ডিত তালপাতার পুঁথি আবিষ্কার করছেন। তাহলে সেটা কবে প্রকাশ পাচ্ছে, যে বইটা আমি তোমাদের কিনতে বলেছিলাম? 1916 সালের কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ, সেখান থেকে হরপ্রসাদ শাস্ত্রী নিজে সম্পাদনা করে বার করছেন কি 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বহুত্ব গান ও দোহা নামে একটি বই, যেখানে কিন্তু আমরা এই চর্যাপদটাকে পাবো, এবং এছাড়া আরো কয়েকটি আবিষ্কৃত গ্রন্থ কিন্তু এখানে পাবো। দেখো, এই যে চর্যাপদ পুঁথিটি, এই পুঁথিটির মূল নাম নিয়ে বিভিন্ন মতভেদ থাকলেও হরপ্রসাদ শাস্ত্রী এর নাম দিয়েছিলেন চর্যাচর্য বিনিশ্চয়। অনেকে আবার বলেন চর্যাশ্চর্য বিনিশ্চয়, সেটা কিন্তু অন্যজন দিয়েছিলেন। হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু দিয়েছিলেন চর্যাচর্য বিনিশ্চয়।
আবার একটা প্রসঙ্গ চলে এসেছি, সান্ধ্য ভাষা। অনেকে চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলেছে। তোমাদের মনে হতে পারে কেন বলবে সান্ধ্য ভাষা চর্যাপদের ভাষাকে? আবার অনেকে চর্যাপদের ভাষাকে আলো আধারি ভাষা বলেছে। তার কারণ, তোমাদেরকে যদি সামনে আমি চর্যাপদের পদগুলো, তোমরা নিশ্চয়ই পড়েছো, আমি রাখি, আমি রাখার কে? কেউ নয়। তো তোমরা চর্যাপদের পদগুলোর অনুবাদ না পড়লে তোমরা কেউ বুঝতে পারবে যে কি বলতে চেয়েছে? বুঝতে পারবে নাকি? আমি যদি বলি কা তরুবারা পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈথ কাল, কি এর মানে কি? আমরা যখন অনুবাদ করেছি তখন বুঝতে পারছি, আচ্ছা এর মানে হচ্ছে এইটা। কিন্তু যতক্ষণ অনুবাদ না করছি তখন মানে কি ভাষা কোত্থেকে আসছে, মাথার মধ্যে যেমন কিরবির কিরবির করছে, তার পড়তে ভালো লাগছে না। ঠিক এই সেম ফিলিংস, এই সেম ভাবনা কিন্তু প্রথম যখন চর্যাপদের পূর্ণার্থ তথা অনুবাদ আবিষ্কার না হয়, মানে হয়নি, অনুবাদ আবিষ্কৃত হয়নি, অনুবাদিত হয়নি চর্যাপদ, তখন মানুষের মনে হতো। তাহলে কি বললাম, যে এই যে পদগুলো, এই পদগুলোর যে বাহ্যিক সাধারণ অর্থ কিন্তু মোটামুটি আছে, কিন্তু সেই বাহ্যিক সাধারণ অর্থটাই কিন্তু যথেষ্ট নয়। প্রত্যেকটি পদের একটি করে লুকানো অর্থ, চর্যাপদের ভাষায় যেটাকে আমরা বলবো গূঢ় অর্থ রয়েছে, যেটা চর্যাপদের নিচেই গূঢ়ার্থ বলে লেখা রয়েছে, তোমরা সকলেই পড়েছো। তোমাদের মনে হয় না যে কেন গূঢ় অর্থ, কেন গূঢ়ার্থ? অনেকে বোধহয় জানো, আর যারা জানো না তাদের জন্য, এই গূঢ় অর্থ দেওয়া হতো তার কারণ বৌদ্ধ তন্ত্র সাধনা, এটা মূলত চর্যাপদটা এই বৌদ্ধ তন্ত্র সাধনার ফসল। যারা এই তন্ত্র সাধনার অংশ, তারাই কিন্তু সেই অর্থটা বুঝতে পারতো। তুমি আমি রাম শ্যাম যদু মধু এই অর্থ আমরা বুঝতে পারবো না, পারতাম না। এই যে চর্যাপদের পুঁথিটা, এই পুঁথিতে টোটাল কতগুলো পদ আছে? এই পুঁথিতে টোটাল 46.5টি পদ পাওয়া গেছে। তোমরা হট করে বলতে পারো, কেন ম্যাডাম সবাই যে বলে 50টি পদ? এই পুঁথিতে 50টি পদ থাকলেও যখন হরপ্রসাদ শাস্ত্রী পুঁথিটি আবিষ্কার করছে, তখন কিন্তু সেই পুঁথিতে পাওয়া গেছে 46.5টি পদ। তাহলে 3.5 পদ কোথায় গেল? সে প্রসঙ্গে বলবো 24 নম্বর, 25 নম্বর এবং 48 নম্বর পদ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, তার একটি লাইনও আর উদ্ধার করা যায়নি, খুঁজে পাওয়া যায়নি। কত কত নম্বর পদ? 24, 25 এবং 48 নম্বর পদ। আরেকটি পদ অর্ধেকটা রয়ে গেছে। তোমাদের কারোর কাছে বইটা থাকলে একটু খুলে বার করো, 23 নম্বর পদ, দেখবে 3-4 লাইন রয়েছে, অর্ধেকটা রয়েছে, পুরোটা নেই, বাদ বাকিটা নষ্ট হয়ে গেছে। তাহলে কি বললাম, 24, 25 এবং 48 সংখ্যক পদ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, আর 23 নম্বর পদটা হচ্ছে তার একাংশ রয়েছে, বাকি অংশগুলো নষ্ট। এই চর্যাপদে টোটাল কতগুলো কবি রয়েছে? এই চর্যাপদে টোটাল 24 জন পদকর্তা রয়েছে, এবং সাহিত্যিকরা বলছে চর্যাপদের আদি কবি
অর্থাৎ চর্যাপদের প্রথম পদটির রচয়িতা হচ্ছেন লুইপা। তিনিই হচ্ছেন চর্যাপদের আদি কবি। তাহলে আদি কবি লুইপা, কিন্তু চর্যাপদের শ্রেষ্ঠ কবিকে গুলিয়ে ফেলো না দেখো, শ্রেষ্ঠ কবি কিন্তু কাহ্নপা। তাহলে চর্যাপদের আদি কবি লুইপা হলেও চর্যাপদের শ্রেষ্ঠ কবি কিন্তু কাহ্নপা। কেন? কারণ কাহ্নপা সব থেকে বেশি পদ রচনা করছে। কতগুলো? 13টি। বলতে পারবে কাহ্নপার পরে কোন পদকর্তা পদ রচনা করেছেন? কাহ্নপার যদি 13টি পদ হয়, তার পরের সংখ্যক সব থেকে বেশি সংখ্যক পদকর্তার নাম কি? তাকে আমরা আবার অনেকে বাঙালি বলে আখ্যা দিয়েছি। বলো তো দেখি মেসেজ বক্সে। খুব সিম্পল কোশ্চেন্স, কিন্তু একবার যদি কেউ চর্যাপদটা পড়াশোনা করে তাহলে তার মনে থাকবে। এবং তোমরা গ্রাজুয়েশনে মাস্টার ডিগ্রিতে চর্যাপদ পড়েছো? মেসেজ বক্সে লিখো। বুসুকোপা, একটা সিম্পল কোশ্চেন্স এর উত্তর দিতে পারছো না? দেখেছো, বলেছিলাম না তোতা পাখি হলো। আবারও বলছি, ডিসকভারি বেসড লার্নিং এ বিশ্বাস করো। তাহলে চর্যাপদের সাহিত্যিক ও সামাজিক মূল্য যদি আমাদের জানতে চাই, তাহলে আমরা কি লিখবো বা সে প্রসঙ্গে আমরা কি বলবো? দেখো, চর্যাপদ মূলত ধর্মীয় উদ্দেশ্যে বা সাধন তত্ত্ব প্রচারের জন্য রচিত হলেও এতে তৎকালীন বাংলার সাধারণ মানুষের বিভিন্ন দুঃখ কষ্ট, তাদের বিভিন্ন দারিদ্র্যের কথা, তাদের বিভিন্ন পেশা, যেমন চর্যাপদের মধ্যে তোমরা যারা পড়েছো ভালো করে তোমরা দেখবে নৌকা চালানো, তোমরা দেখবে তাঁত বোনা, শিকার করা ইত্যাদি পেশার কথা কিন্তু এখানে লেখা রয়েছে। এবং সামাজিক রীতিনীতির বাস্তব চিত্র রূপকের মাধ্যমে ফুটে উঠেছে কিন্তু এই চর্যাপদ। আমরা যদি দেখি, তাহলে আমরা দেখবো যে এই রচনাকাল প্রসঙ্গ যে বিভিন্ন গবেষক চর্যাপদের পুঁথিগুলোর রচনাকাল সম্পর্কে বিভিন্ন মতামত দিয়েছে। যেমন ফণীতে কুমার চট্টোপাধ্যায়, নাম তোমরা সকলেই শুনেছ। তিনি বলছেন খ্রিস্টীয় 900 থেকে 1200-র মধ্যে নাকি চর্যাপদ রচিত। কোথায় বলছেন? ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ বলে একখানা বই আছে, সেখানে বলছেন। আবার সুকুমার সেন, আমি যার বই তোমাদেরকে কিনতে বললাম, তিনি বলছেন বাঙ্গালা ভাষার আদি স্তরের স্থিতিকাল আনুমানিক 10ম হইতে মধ্য চতুর্দশ শতাব্দ, অর্থাৎ 900 থেকে 1350 খ্রিস্টাব্দ। শতাব্দ এবং খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এর মধ্যে হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত ও প্রকাশিত 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষার বহুদ্ধ গান ও দোহা নামক বইটির প্রথম গ্রন্থ চর্যাচর্য বিনিশ্চয় এই অংশে সংকলিত চর্যা গীতিগুলির আদি স্তরের অর্থাৎ প্রাচীন বাঙ্গালার
নিদর্শন রূপে উল্লেখিত হইলেও এগুলি ভাষা খাঁটি বাংলা স্তরের নহে। কে বলছে? সুকুমার সেন। যাদেরকে আমরা মানে যাকে আমরা বাংলা সাহিত্যের একেবারেই মানে কি বলবো, যেখান থেকে বাংলা সাহিত্য, যার হাত ধরে বাংলা সাহিত্যের ইতিহাস তৈরি হয়েছে বলা যেতে পারে। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে সুকুমার সেনকে দেখে লিখেছে, এবং এখন যারা বাংলা সাহিত্যের ইতিহাস লিখছে সবাই ওই সুকুমার সেন এবং অসিত কুমারের বই দুটো সামনে রাখছে, দেখে জাস্ট টুকে দিচ্ছে। দুদিন পর যখন বাংলা সাবজেক্টে যদি কোনোদিন প্লাগারিজম আসে, তাহলে এই টোকা পাবলিক বলতে অধ্যাপক অধ্যাপিকাদের কথা বলছে, এগুলো সেদিন মুখ খুলবে। প্লাগারিজম মানে সাপোজ কেউ কারোর থেকে কপি করলে, প্লাগারিজম একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে ধরা পড়ে যায় এবং তার জন্য জেল পর্যন্ত হয়, জরিমানা পর্যন্ত হয়, সবকিছু হয়। বাংলায় সেটা নেই আসলে। বাংলা তো সাবজেক্টটা তো সারা বিশ্বে ভাষাটা অ্যাভেলেবেল নয়, সেই জন্য নেই। যার জন্য আজকে এগুলো এরা মানে মোটামুটি তুমি কলেজ স্ট্রিটে গেলে তুমি 90টা বই দেখলে ভাববে তার মধ্যে থেকে 85টা টোকা বই, 5টা বই আছে যেগুলো অথেন্টিক এবং সেগুলো খুব রেয়ারেস্ট। তো সুকুমার সেন লিখছেন তার ভাষা রীতিবৃত্তিতে। আবার আমরা দেখি যে আমরা সবাই জানি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি কি বলছেন? বাংলাদেশের একজন বিখ্যাত ভাষাতত্ত্ববিদ। তিনি বলছেন যে আমি বাংলা সাহিত্যের আরম্ভ 650 খ্রিস্টাব্দ বলিয়া নির্দেশ করিয়াছি। নাথ গীতিকার উদ্ভব বৌদ্ধ যুগে, কিন্তু আমরা তাহা পাই নাই। আমরা বৌদ্ধ যুগের একটি মাত্র বাংলা পুস্তক পাইয়াছি, ইহার নাম আশ্চর্য চর্যাচয়। তাহলে লক্ষ্য করে দেখো, কেউ বলছে চর্যাশ্চর্য বিনিশ্চয়, কেউ বলছে চর্যাচর্য বিনিশ্চয়, কেউ আবার বলছে আশ্চর্য চর্যাচয়। কোন বইতে? বাংলা ভাষার ইতিবৃত্ত বলে তার লেখা, মোহাম্মদ শহীদুল্লাহের লেখা একটি বই, যেটা ঢাকার মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে। তো চর্যাপদের ভাষা নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্ক, কাদা ছোড়াছুড়ি এখনো হচ্ছে, এখনো স্টিল হচ্ছে। তো মোটামুটি একটুখানি বলে নি, একটু শুনে রাখো। দেখো, চর্যাপদের সংগ্রহ প্রকাশিত হওয়ার পর এর ভাষা নিয়ে কিন্তু প্রচুর তর্ক বিতর্ক হয়েছে। ভারতের বিভিন্ন ভাষাভাষীরা এদের তাদের নিজ ভাষার প্রাচীনতম নমুনা হিসেবে দাবি করেছেন। হরপ্রসাদ শাস্ত্রী তার সম্পাদিত 1000 বছরের পুরানো বাংলা ভাষার বহুত্ব গান ও দোহা এই গ্রন্থের ভূমিকায় চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাত ও কৃষ্ণাচার্যের দোহা, ডাকার নামের দোহা, এগুলোকে সম্পূর্ণ প্রাচীন বাংলার নিদর্শন বলে তিনি দাবি করেছেন। কে? না, হরপ্রসাদ শাস্ত্রী। আবার এইদিকে আমরা দেখি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কর্তা ও সম্পাদক বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ, তারও দাবি কিন্তু এই হরপ্রসাদ শাস্ত্রীর দাবিকে সমর্থন করছে। 1920 খ্রিস্টাব্দে বিজয়চন্দ্র মজুমদার, আমরা সকলেই শুনেছি কম বেশি যারা বাংলা নিয়ে হাঁটাহাঁটি করি, চর্যা গীতিকে বাংলার প্রাচীন নমুনা হিসাবে কিন্তু তিনি অস্বীকার করছেন। বিজয়চন্দ্র মজুমদার তিনি বলছেন হিন্দি ভাষা হতে পারে বা মৈথিলি। আবার এদিকে 1926 খ্রিস্টাব্দে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার চর্যা গান ও দোহাগুলির ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিশ্লেষণ করে তার একটি বই আছে, ওডিবিএল বলে আমরা অনেকে জানি বইটিকে। তোমাদের বোধহয় মাদ্রাসাতে মনে হয় প্রশ্নটাও এসেছিল, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই গ্রন্থে এগুলিকেই কিন্তু প্রাচীন বাংলার
নিদর্শন হিসেবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় দাবি করছেন। অন্যদিকে 1927 খ্রিস্টাব্দে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর প্যারিস থেকে প্রকাশিত একটি বই, যার নাম লেস চ্যান্স মিস্টিক্স দ্য শারাহা দে কান্না, এই গ্রন্থে মোহাম্মদ শহীদুল্লাহ সুনীতি কুমারের এই মতকে কিন্তু গ্রহণ করছেন যে বাংলা ভাষার আদি নিদর্শনই নিশ্চয়ই চর্যাপদই। অন্যদিকে রাহুল সংক্ষিপ্ত আরো অনেকে তারা বলছেন যে চর্যাকে তাদের নিজেদের ভাষা, কেউ বলছে হিন্দি, কেউ বলছে মৈথিলি, কেউ বলছে নেপালি, কেউ বলছে অসমিয়া ইত্যাদি, এবং তার জন্য তারা যথেষ্ট প্রমাণ দিচ্ছে। তো আমরা চর্যাপদকে এখন সাহিত্যের মধ্যে অন্তর্ভুক্ত করেছি বটে, আমরা বলি যে প্রাচীন সাহিত্যের নিদর্শন, প্রাচীন সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, কিন্তু চর্যাপদের যে 24 জন পদকর্তা তারা যখন চর্যাপদ লিখছেন তাদের মধ্যে তারা কেউ কিন্তু সাহিত্যের মধ্যে চর্যাপদকে অন্তর্ভুক্ত করবে বলে কিন্তু তারা চর্যাপদ লেখেননি, বা তারা এটা ভেবেও লেখেননি যে চর্যাপদ ভবিষ্যতে সারা পৃথিবী তথা সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের লোক সাহিত্যের অংশ হিসেবে চিনবে। তার কিছুটা হিন্টস কিছুক্ষণ আগে তোমাদেরকে দিলাম। কেন বলতো? দেখো, চর্যাপদ বইটা খুললে মোটামুটি পদকর্তা, কত সংখ্যক পদ, কি কি ইত্যাদি ইত্যাদি তোমরা সবাই পেয়ে যাবে, কিন্তু আমি যে বললাম আমাদেরকে ডিসকভারি বেসড লার্নিং এ বিশ্বাস করতে হবে, এগুলো তার জন্য কিন্তু এই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরা। দেখো, মূলত বৌদ্ধ সহজজনপন্থী সহজিয়াগণ তাদের ধর্ম প্রচারের জন্য গান হিসেবে এই পদগুলি রচনা করেছিল। তাদের ধর্ম প্রচারের জন্য গান হিসেবে এই পদগুলি তারা রচনা করেছিল। তাহলে সে প্রসঙ্গে বলবো যে বৌদ্ধ ধর্মের পাশাপাশি ব্রাহ্মণ্যতন্ত্র, একটা শব্দ উচ্চারণ করলাম আমি, যে ব্রাহ্মণ্যতন্ত্র, একটা সেকেন্ড আমাকে দাও। তো যেখানে ছিলাম আমরা আমরা একটা শব্দ আমি উচ্চারণ করলাম যে ব্রাহ্মণ্যতন্ত্র, সেই সঙ্গে সঙ্গে আরো দুটো যোগ করছেন এর সাথে, সেটা হচ্ছে যোগ ও নাথ ধর্ম। তাহলে বৌদ্ধ ধর্মের পাশাপাশি ব্রাহ্মণ্যতন্ত্র, যোগ ও নাথ ধর্মের প্রভাবও কিন্তু লক্ষ্য করা যায় এই চর্যাপদ সৃষ্টির পিছনে। প্রতীক
রূপক ও চিত্রকল্পের ব্যবহারে আমরা দেখি যে বৌদ্ধ সহজান ধর্ম, হ্যাঁ হ্যাঁ পিডিএফ দিয়ে দেবো, আমি যা পড়াচ্ছি আমি তো আমার মতন বোঝাচ্ছি, তুমি এখানে পড়লে সেগুলো সব পেয়ে যাবে, এর মধ্যে রয়েছে। ওরকম পাই টু পাই পড়াচ্ছি না, আমি একটু বোঝানোর চেষ্টা করছি। তো যেখানে ছিলাম আমরা আমরা সকলে বৌদ্ধ সহজান ধর্ম, যারা চর্যাপদ পড়েছো তারা সকলেই জানো। তো আমরা সেখানে দেখি যে বৌদ্ধ সহজান ধর্ম তাদের সাধন প্রণালী এবং সেই সঙ্গে সঙ্গে দর্শন তত্ত্ব ও নির্বাণ লাভ সম্পর্কে পদ রচনা করেছেন কবিগণ। এছাড়া বাংলা, মৈথিলি, উড়িষ্যা, কামরূপের সাধারণ জনগণের প্রতিদিনের ধূলি মলিন জীবন চিত্র, সুখ দুঃখ, হাসি কান্না ইত্যাদি বাঙালি আবেগ বিভিন্ন কল্পনাময় চিত্রের মাধ্যমে কিন্তু এই চর্যাপদের মধ্যে কি না জীবন্ত হয়ে উঠেছে। চর্যাপদের কবিগণের নাম সেখানে আমরা দেখি যে টোটাল 24 জন রয়েছে। চর্যাপদের টোটাল পদের সংখ্যা অন্যরা বলছে 50টি, কিন্তু সুকুমার সেন আবার এসে বলছে যে না 51টি। তোমরা যদি সুকুমার সেনের সাহিত্যের ইতিহাস বইটা দেখো তাহলে পেয়ে যাবে। সুকুমার সেন কি বলছেন আমি একেবারে কোট করে বলার চেষ্টা করছি জায়গাটা থেকে তুলে। চর্যাগীতি পদাবলী গ্রন্থে প্রথমত 50টি কবিতার কথা উল্লেখ করলেও সংযোজন করেছেন যে মুনি দত্ত 50টি চর্যার ব্যাখ্যা করিয়াছিলেন এবং টিকাকারের কাছে মূল চর্যার পুঁথিতে আরো অন্তত একটি বেশি চর্যা ছিল। সুকুমার সেনের মতে তিনি গবেষণা করে বলছেন, চর্যাপদের বইটা একটু খোলো দেখবে, একাদশ এবং দ্বাদশ অর্থাৎ 11 এবং 12 নম্বর চর্যাপদের মাঝখানে নাকি আরো একটি চর্যাপদ ছিল। সুকুমার সেন বলছেন, আমি না। এবার সুকুমার সেন আবার বলছেন যে যেহেতু এই চর্যাটা মিসিং, একমাত্র এই দাবিটা কিন্তু সুকুমার সেনই তুলেছেন, আর কেউ কিন্তু তোলেননি। তো এই চর্যাটির ব্যাখ্যা না থাকায় লিপিকর কিন্তু এই চর্যা প্রসঙ্গে কোনো উদ্ধৃতি প্রকাশ করেন, তিনি এই চর্যাটির নামই উল্লেখ করেন, ওখান থেকে টোটালটাই উড়িয়ে দিয়েছে। শুধু হরপ্রসাদ শাস্ত্রীর বইটা পড়লে পরে দেখা যাবে যে টিকা নাই বলে এরকম একটা মন্তব্য আমরা ওখানে পাই। এখানে উল্লেখ্য যে মুনি দত্ত ছিলেন সংস্কৃত টিকাকার, আমরা সকলেই জানি এটা। বৌদ্ধ তন্ত্রে তিনি অভিজ্ঞ ছিলেন বলে চর্যাপদের ব্যাখ্যা হিসেবে ওই সংস্কৃত টিকার প্রয়োজনীয়তা স্বীকার করা একান্ত আবশ্যিক ছিল। এবং সত্যি কথা বলতে মুনি দত্তের সংস্কৃত টিকা এবং ডক্টর প্রবোধচন্দ্র বাগচি কর্তৃক আবিষ্কৃত চর্যাপদের তিব্বতী অনুবাদের কারণেই কিন্তু আমরা চর্যার আক্ষরিক অর্থ ও গূঢ়ার্থ অনেকটা সহজে ব্যাখ্যা করতে পারি। অন্যদিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছেন চর্যার গানের সংখ্যা 50টি, এবং শুধু উনি না, আরো আমাদের ভারতবর্ষের অন্যরাও তাই বলছেন, একমাত্র সুকুমার সেন বলছেন 51টি। আসলে কি বলতো, চর্যাপদকে যখন হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছেন, চর্যাপদটা ছিল ছিন্ন ভিন্ন, মানে ছেঁড়া ছোট, সামনের দিককার কিছু পেজ পাওয়া যায়নি, পিছন দিককার কিছু পেজ পাওয়া যায়নি। ফলে চর্যাপদ নিয়ে কিন্তু প্রচুর মতবিরোধের সৃষ্টি হয়েছে। এখন তুমি যদি একটা বই লেখো, লিখে যদি বলো যে তুমি যদি ঠিকঠাক যুক্তি দিয়ে দেখাতে পারো যে সবার তথ্য ভুল, চর্যাপদে টোটাল 52টি চর্যা ছিল, পদ সংখ্যা ছিল, এবং তোমাকে তার জন্য যথেষ্ট যুক্তি দিতে হবে, দেন অবভিয়াসলি
ভবিষ্যতে তোমার কথাও তোমার তুমি যদি সেরকম যুক্তি দিতে পারো কট্টর, তাহলে আজ থেকে 50 বছর পর যারা পড়াশোনা করবে তোমার যুক্তিটাও পড়বে। সাপোজ যেখানে কিছু পাওয়া যায় না সেখানে যে যার মতন এসে বলে দিয়ে চলে যায়, এরকম একটা ব্যাপার আর কি। লুই পায়ের একটা পথ উচ্চারণ করছি আমি, কা তরুবর পঞ্চবিদাল চঞ্চল চিয়ে পৈথাকাল, যেটা কিছুক্ষণ আগেও বলেছিলাম। চট করে আমাদের মাথায় আসবে না যে আরে কি বলতে চেয়েছে। কিন্তু বাংলাটা যদি আমরা অনুবাদ দেখি, তোমাদের সামনে বই খোলা থাকলে একটু দেখো, সেখানে রয়েছে যে দেহ গাছের মতো, এর 5টি ডাল, ঠিক তেমনি চঞ্চল মনে কিন্তু কাল প্রবেশ করে। তো এরকম ভাবে কিন্তু আমরা দেখো, আমি চর্যাপদ সম্বন্ধে যেটা বলেছি, আবিষ্কার যেটা বললাম তোমরা এখানে পেয়ে যাবে, নামকরণ পুরোটা এখানে ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে। এই জন্য এই 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 পথটা তখন ধরে আমি বলার চেষ্টা করছিলাম যে কা আতর বড় পঞ্চে বিড়াল চঞ্চল চিয়ে পৈঠকাল দৃঢ় করিয়া মহাসুখ পরিমাণ লুই ভনহি গুরু পুচ্ছিয় জান সহল সময় কাহি করি অই সুখ দুঃখেতে নিছিত মরি ওই এরিউক ছান্দক বান্ধর করনক পাঠের আস সুনুপাক ভীতি লেহুরে পাস ভনই লুই আমহে ঝানে দিঠা ধমন চমন বেনি পিন্ডি বৈঠা। তো এই যে পদটার রচনাকাল নিয়ে যদি আমরা দেখি তাহলে দেখবো যে চর্যার রচনার সময়কাল নিয়েও কিন্তু বললাম যেটা গবেষকদের মতন বিভিন্ন রকমের পার্থক্য মত পার্থক্য রয়েছে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় একরকম বলছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একরকম বলছেন, রাহুল সংকীর্তন একরকম বলছেন, অন্যদিকে হরপ্রসাদ শাস্ত্রীর মতে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বত যাত্রার পূর্বে লুই পদের এই জায়গাটা অভিসময়ে বিভঙ্গ, জায়গাটা আমি একটু মার্ক করলাম, লুই পদের লেখা একটি বই, এটি রচনার সাহায্য করেছিলেন। এবং একথা যদি সত্য হয় তবে লুই পাদের 10ম শতাব্দীর শেষ ভাগেও কিন্তু বহাল তবিয়তে বেঁচে থাকার কথা। অপরদিকে তিব্বতী কিংবদন্তি অনুসারে তিনিই কিন্তু সিদ্ধাচার্যদের আদি গুরু, অর্থাৎ চর্যার সময়কালও 10ম শতাব্দীর পূর্বে হতে পারে না, সে প্রসঙ্গে কিন্তু বলা আছে। এবং চর্যাপদ নিয়ে কিন্তু শুধু ভারতবর্ষে নয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু গবেষণা চলছে, এখনো চলছে, ঠিক আছে। তো কবি সম্বন্ধে এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো, এটা আমি অলরেডি তোমাদেরকে বোঝানোর তাগিদে বুঝিয়ে দিয়েছি, এখানে ডিটেলসলি সেটা আমরা লিখেছি, ঠিক আছে। চর্যাপদের ভাষা বিতর্ক নিয়ে আমি একটু বলবো। দেখো, চর্যাপদের যে ভাষাটা, সেই ভাষা বাংলা কিনা সে বিষয়ে কিন্তু বহু বিতর্ক সৃষ্টি হয়েছে। পরবর্তীতে যদিও বা যার অবসান ঘটেছে, কেউ আবার বলছে যে না, অনবরত এখনো কিন্তু গবেষণা চলে যাচ্ছে। আমিও বলবো অনবরত এখনো গবেষণা চলে যাচ্ছে। তো বাঙালিরা বলছে যে এটি সৃজ্যমান বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। চর্যাপদের রচয়িতা বহুদ্ধ সিদ্ধাচার্যগণ সংস্কৃতে পারদর্শী হলেও তারা তৎকালীন সেই অপরিণত বাংলাতেই কিন্তু পদগুলি রচনা করেছিলেন।
চর্যাপদের ভাষা বাংলা এবং সেটা অদ্যাবধি আবিষ্কৃত বাংলার প্রাচীনতম রূপ বলে ভাষাতাত্ত্বিকরা বলছেন। এই ভাষা বা এই ভাষা সম্প্রদায় বিশেষের সাধন সঙ্গীতের ভাষা বিধায় অস্পষ্ট ও দুর্বোধ্য, যদিও এতে উল্লিখিত ছন্দ ও রাগিনী এবং পরবর্তীকালের বাঙালি কবিদের পথ নির্দেশিকা রূপে কিন্তু কাজ করেছে। তবে প্রাচীন কবিদের মতে এটিতে সন্ধ্যা ও আলো আধারী ভাষা ব্যবহার করা হয়, সেই সাথে গদ্য ছন্দও কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এখানে আপাতত চর্যাপদ রাখছি। আমি কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে থ্রো করবো চর্যাপদ নিয়ে। দেখো, চর্যাপদ একটা বৃহৎ অংশ, আর আমি যেভাবে পড়তে বলছি সেভাবে পড়ালে মোটামুটি আরো অনেক কিছু তোমাদেরকে জানানোর আছে। সেই রবি ঠাকুরের কথায় বললাম যে এটুকুনি সময় কোথাও শেষ হয়েও হইল না শেষ, ঠিক আছে। তো যাই হোক, আমরা ভবিষ্যতে অবশ্যই দেখবো জায়গাটা নিয়ে। আমি আরেকটা প্রেজেন্টেশনে নিয়ে যাচ্ছি, দেখো একটু জায়গাটা, মেসেজ বক্সে লিখবে। হ্যাঁ, একটা প্রশ্ন দেওয়া রয়েছে যে চর্যাপদের প্রথম পদটি কার রচনা? চর্যাপদের প্রথম পদটি কার রচনা? বাকিরা প্রত্যেকে উত্তর দেবে। চলো নেক্সট। দেখো, যে পদকর্তা দুটি পদ রচনা করেছেন, কত নম্বর বলতে পারবে? একটু চট করে বলে ফেলো তো, যে কত নম্বর। এটা যদি আমি প্রশ্নে দিইনি, আমি তোমাদেরকে জাস্ট ম্যানুয়ালি জিজ্ঞাসা করছি যে কোন পদকর্তা যে দুটি পদ রচনা করেছেন, কত নম্বর? দেখো, প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গুড, সঞ্চারী হালদার। গুড, অ্যাবসলিউটলি রাইট। লুইপা, শান্তিপা, সবরপা এরা কিন্তু সকলেই মোটামুটি দুটো করে পদ রচনা করেছেন, কিন্তু যেটা বললো আমাদের সঞ্চারী হালদার, আমি এটা জানতে চাইছিলাম যে লুইপা এ কিন্তু 1 নম্বর এবং 29 নম্বর পদটা রচনা করেছেন, এবং সেই সঙ্গে সঙ্গে তোমার এক সেকেন্ড, শান্তিপা আরেকজন বলেছিল কোথায়, হ্যাঁ গুড, সোমনাথ দলুই, এও কিন্তু মানে ইনিও কিন্তু 15 নম্বর এবং 26 নম্বর পদ রচনা করেছেন, ঠিক আছে। চলো এটা বলো, সবচেয়ে বেশি পদ আমি বলেছি তোমাদেরকে কে রচনা করেছে, পড়ানোর সময় প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু আমি পাস করেছি। সবচেয়ে বেশি পদ কোন পদকর্তা রচনা করেছেন, আর আমাকে একটু বলবে কোন কোন পদ। একটু কষ্ট করে বলো কোন কোন পদ, একটু কষ্ট হবে জানি, একটু কষ্ট করে বলো যে কোন কোন পদ। এখানে কেউ একজন কুক্কুরিপা লিখলে, দেখো কুক্কুরিপা এবং কান্নপা অনেকে বলেছেন একই, কিন্তু সেটা কিন্তু অনেক তর্কের খাতিরে, ঠিক আছে। কান্নপা থাকলে কিন্তু কান্নপাই উত্তরটা দিও, কুক্কুরিপা দিলে কিন্তু চট করে কেটে দেবে, তারপর আবার তোমাকে চ্যালেঞ্জ করতে হবে, কোর্টে কেস করতে ছুটতে হবে, ঠিক আছে।
আবার 10খানা রেফারেন্স বই নিয়ে যেতে হবে, দিয়ে বলতে হবে এই যে কাণ্ডপা এবং কুকুরি পা একই, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এসব তর্কের মধ্যে না যাওয়াই ভালো। কোন কোন পদ মনে পড়ছে আমি একটু বলে দিচ্ছি। 7, 9, 10, 11, 12, 13, 18, 19 এবং 24 সম্ভবত। এবং এরপরে আছে 36, 40, 42 এবং 45। ঠিক আছে, চলো। লাস্ট কোশ্চেন্স। একটি পদ রচনা করেছেন কোন কোন পদকর্তা? চলো, একদমই তাই। সকলেই কিন্তু এখানে যারা আছে বিরুয়াপা, চাটিলপা এবং মুন্ডরিপা সকলেই কিন্তু একটি করে পদ রচনা করেছে। তাহলে 24 জন পদকর্তা, এই 24 জন পদকর্তায় কে কোন সংখ্যক পদ রচনা করেছেন, কার কতগুলি পদ, এই জায়গাটা কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এবং তার জন্য একটা ট্রিক্স আছে, সেটা ভবিষ্যতে তোমাদেরকে আমি বলে দেবো। আর যদি তোমরা নিজেরাও কোনো নেমোনিক্স দিয়ে মনে রাখতে চাও, তোমরা নিজেদের মতন বানিয়ে নিও, তাহলে মনে থাকবে, না হলে গুলিয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। স্যার? হ্যাঁ ম্যাডাম, ক্লাস কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। নেক্সট যেটা বলো যে আগামীকাল তোমাদের সেকেন্ড ক্লাস থাকবে। সেকেন্ড ক্লাস একই রকম সন্ধ্যে 7টা থেকে থাকবে। অন্য একজন স্যার থাকবেন ক্লাসে। আজকের ক্লাসে তো পুরো সিলেবাসটা নিয়ে ম্যাডাম অনেকটা সময় নিলেন। আগামীকাল তাহলে সিলেবাসের আমরা জায়গাটাতে যাব না। সেখানে মূলত আমরা কোনো টেক্সট, স্যার কোনো টেক্সট বা কোনো কিছু পড়াবেন। তো ডেফিনেটলি সেরকম কিছু একটা টেক্সট যেটা 11, 12 বা 9, 10 দুটো জায়গাতে কমন পাওয়া যায়, সেরকম টাইপেরই হবে। তো আগামীকাল 7টা থেকে ক্লাস হচ্ছে, একই রকম ভাবে 8:30 পর্যন্ত চলবে। এবং তারপর আমি নতুন ব্যাচ নিয়ে তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো যে নতুন ব্যাচ। কারণ ম্যাডামও বললেন বা তোমরা মানে শুধু এরকম নয় যে ম্যাডাম বললেন বা আমরা বলছি বা এরকম নয়, মানে তুমিও নিজে ফিল করতে পারছো যে হ্যাঁ পরীক্ষা হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সেটা কবে হবে অনেকের ক্ষেত্রে একটা অজানা। এবার এটাও কিন্তু ঠিক যে এরকম নয় যে আজ থেকে আমরা 3 মাস আগে যে অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে কবে হবে, জিজ্ঞাসা করলে আদৌ এই বছর হবে কিনা, পরের বছর হবে কিনা, যে সম্ভাবনা ছিল, এখানে অন্তত গিয়ে সেই ব্যাপারটা বোঝা যাচ্ছে যে এই বছরের শেষে হতে পারে বা নতুন বছরের শুরুতে হতে পারে, এরকম একটা সম্ভাবনা বোঝা যাচ্ছে। কারণ নোটিফিকেশন গুলো আস্তে আস্তে এই অগাস্টের শুরুতে হয়তো এক এক করে নোটিফিকেশন বেরোনো শুরু করবে। যেখানে হয়তো এই পঞ্চায়েত দিয়ে হয়তো শুরুটা করবে, আস্তে আস্তে এই জায়গাগুলো আসবে। ও অন্যদিকে তুমি দেখো যে পুরনো যে সমস্ত রয়েছে, সেটা এসএলএসটি বলো বা আপার প্রাইমারি বলো, সেই জায়গাগুলো কিন্তু মেটানো শুরু করে দিয়েছে, অলরেডি নোটিফিকেশন বের করে দিয়েছে, কবে কাদের কি ইন্টারভিউ রয়েছে বা কিছু, সবকিছু এ টু জেড দেখো আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। পরপর তোমরা বোধহয় এগুলো যদি একটু খেয়াল করো বা একটু যদি মানে এগুলোর মধ্যে সিস্টেমের মধ্যে যদি একটু থাকো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো বা তোমাদের কাছে সেই খবরগুলো যাচ্ছে। তো আগামীকাল একই রকম ভাবে ক্লাস থাকবে। তবে যেটা ব্যাপার যে এটা প্রথম থেকে আমি এর আগেও যতবার পরীক্ষা হয়েছে বা কিছু বলেছিলাম, মানে ম্যাডামও যেটা বললেন যে একটা প্রিলিমিনারি টেস্ট হবে, মানে যেটা ওই যে যেটা ম্যাডাম বলছিলেন, মানে এমন নয় যেটা ছিল না আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনোদিন হয়নি এরকম না। মানে এর আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই পিটি বলে একটা পরীক্ষা হতো। আমি জানি না পিটি বলে নাম শুনেছো কিনা, কেউ আছে এখানে? পিটি, প্রিলিমিনারি টেস্ট। এই প্রিলিমিনারি টেস্টের মধ্যে কি থাকতো না, অ্যারিথমেটিক বা অঙ্কের একটা পার্ট থাকতো, দেন তোমার ইংলিশটা থাকতো, মানে জেনারেল ইংলিশ গ্রামার যেটা বলি, ভোকাবুলারি কম্প্রিহেনশন, এবং জিকে পার্ট থাকতো, কিছু সাবজেক্টিভ জিকে, কিছু স্ট্যাটিক জিকে। ওটা মূলত একটা গেট পাস বলতে পারো, যে এটা পাস করলে তবে তোমার মূল খাতা দেখা হবে বা এই যে যে প্রিলিমিনারি টেস্ট যেটাকে বলা হচ্ছে, সেটাতে আদতেও কোনো মার্কস ক্যারি হতো না। মানে তুমি এটা শুধুমাত্র একটা বলতে পারো ওপেনিং ডোর হিসাবে, যেটা কোয়ালিফাই করলে তবে তোমার সাবজেক্টের খাতা দেখা হবে বা তুমি সাবজেক্টের পরীক্ষা আলাদা করে বসতে পারবে, এরকম টাইপের কিছু।
ঠিক আছে, বিভিন্ন স্টেটে এগুলো আছে। কোনো কোনো স্টেটে আগে প্রিলিমিনারি হয়ে যাচ্ছে, সেটা কোয়ালিফাই করার পর তারপর আলাদা করে সাবজেক্টের পেপার পরীক্ষা হচ্ছে। কোথাও একসঙ্গে পরীক্ষা হয়ে যাচ্ছে, যেখানে আগে প্রিলিমিনারি খাতা চেক হচ্ছে, সেটাতে কোয়ালিফাই করলে তবে তোমার মেইনসের মানে সাবজেক্টের সাথে দেখা হচ্ছে, আদারওয়াইজ হচ্ছে না। মানে ওয়েস্ট বেঙ্গল ঠিক এই নিয়মটাই ফলো করতো, যেটা এমন নয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঘটেনি বা কিছু, এরকম না। যারা একটু পুরনো রয়েছে, আমি জানি না এখানে কেউ আছো কিনা বা এই সিস্টেম সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে কিনা, জানা আছে কিনা, হয়তো সেই সময় আমাদের এসএলএসটি নামে ছিল না, এরকম। তো এগুলো কিন্তু ছিল, বর্তমানে আবারও সেগুলো আসছে, কারণ এটা বারবার এটা সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে যে শুধুমাত্র কোনো একটা সাবজেক্টের উপর বেস করে কাউকে চাকরি দেওয়া যাবে না। তাই তুমি দেখতে পারো যে আমাদের এই এনটিএনএড বা ডব্লিউবিসেট এগুলোর ক্ষেত্রে দেখো একটা জেনারেল পেপার আছে, বা তুমি যদি অন্যান্য স্টেটের বিভিন্ন পরীক্ষাগুলো দেখো, ইভেন ধরো সেন্ট্রালে যে সমস্ত পরীক্ষা হয়, যেমন ধরো তোমার এনভিএস, কেভিএস, ইএমআরএস, ডিটিপিএসবি, রেল স্কুল, সব ক্ষেত্রে একটা প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে, তারপরে কিন্তু তোমার এতে যাচ্ছে, তারপরে কিন্তু তোমার সাবজেক্টেতে যাচ্ছে। তো সব ক্ষেত্রে ব্যাপারটা এরকম। এনভিএস, কেভিএস এগুলোতে গেলে তুমি দেখবে আগে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে, সেখানে কোয়ালিফাই করলে তবে মেইনসে যাচ্ছে বা তবে সাবজেক্ট পেপারে যাচ্ছে। তো সেরকম ধরনের একটা হতে চলেছে, সেরকম টাইপের একটা থাকবে। তবে সেক্ষেত্রে আমাদের এটা অনেকটা সহজ থাকে, এমন না যে খুব এ হয়। আর তারপরে নিজের সাবজেক্টে তুমি যতটা যা করতে পারো। তো এই ধারণা কিন্তু আবারও আসতে চলেছে। এবার আমি বলবো সেভাবে প্রিপারেশন নাও, কারণ এরকম কখনো হবে না বা ভাববে না যে হ্যাঁ নোটিফিকেশন বেরিয়ে গিয়ে অনেকদিন সময় দিচ্ছে বা তোমাকে ফোন করে জিজ্ঞাসা করছে। নোটিফিকেশন বেরোনোর পর মোটামুটি ধরে নাও খুব কম বেশি ওই 75 to 80 days তার মধ্যে কিন্তু পরীক্ষা নিয়ে নেবে। আমরা যদি এগুলোকে একটু যদি পুরোনো এতে খেয়াল করো, আমি কয়েকটা এক্সাম্পল বলছি। 2022-এর প্রাইমারি টেট, 2023-এর প্রাইমারি টেট, 2024-এর তোমার এ পরীক্ষাটা এই এসএলএসটি, তার আগে মাদ্রাসা দেখো, ইভেন গ্রুপ সি, গ্রুপ ডি, এই সব পরীক্ষাগুলোর ক্ষেত্রে মোটামুটি 70, 72, 75, 80 দিনের মধ্যে পরীক্ষা নিয়েছে। ঠিক আছে, ক্লাস রুটিন নতুন ব্যাচে থাকবে, অবশ্যই ফিক্স রুটিন থাকবে। আমি আগামীকাল এগুলো জানিয়ে দেবো, মানে আগামীকাল ক্লাসে আমি নতুন ব্যাচ সম্পর্কে একদম বিস্তারিত জানিয়ে দেবো, যে নতুন ব্যাচে অ্যাডমিশন কিভাবে নেবে বা অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কোর্স ফি কি হবে। কোর্স ফির ক্ষেত্রে বলে কোর্স ফি থাকবে সর্বনিম্ন, মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্নবিত্তের ছেলে মেয়েটারও যাতে পড়ার অসুবিধা না হয়। বা তোমার পরিচিত মেজো সেজো যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে, আমি বড়দের এতে যাচ্ছি না, মেজো সেজো যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে তাদের যে কোর্স ফি থাকে তার তুলনায় কম কোর্স ফি থাকবে। আর যদি কোয়ালিটি এডুকেশন বলি, আবারও বলছি, এই তুমি যাদেরকে বড় দেখো, বড় মনে করো, ধারে কাছে পৌঁছাতে পারবে না। আগামীকাল ঠিক সন্ধ্যে 7টা থেকে ক্লাস থাকবে, 8:30 পর্যন্ত ক্লাস চলবে। 8:30 ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি তোমাদের সাথে নতুন ব্যাচ নিয়ে ডিটেলসে জানিয়ে দেবো, একদম লিখিত আকারে। এমন না যে মুখে মুখে বলবো যে স্যার ম্যাডাম দেখে নিচ্ছে, আজকে ম্যাডাম ক্লাস নিলেন, আগামীকাল স্যার ক্লাস নেবেন। তো ক্লাসগুলো তোমরা দেখো, আগে দেখে নাও, দেন এই দুজন স্যার ম্যাডাম ক্লাস নেবেন। আমি আগেও শুরুতেও বলেছিলাম, আরো একবার বলছি, সম্ভবত আরো একজন স্যার থাকবেন, অর্থাৎ দুজন স্যার থাকবেন, একজন ম্যাডাম থাকবেন, এরকমই রয়েছে। এবার সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে বোঝা যাবে। আর নেক্সট যেটা বলার যে তোমার আমাদের যেমন এসএলএসটি, যেটা সেকেন্ড এসএলএসটি, যেটা জাস্ট কয়েক মাস আগে বলতে পারা হয়েছিল, এখনো বছর পড়েনি। তো সেই জায়গাগুলো থেকেও আমাদের কিন্তু এরকমই ছিল। মক টেস্টের ক্ষেত্রে আমি জানি না কেউ আমাদের ওখানে ছিল কিনা, যে হিউজ নাম্বার অফ মক টেস্ট ছিল। মানে ওই কয়েকদিনের এতে আমরা প্রায় 96 মতো মক টেস্ট নিয়েছিলাম। তো আবার বলছি, মক টেস্ট এনাফ থাকবে। এবছর এতে আমরা তো অনেকটা সময় পাচ্ছি, তো সেক্ষেত্রে তুলনামূলক মক টেস্ট ডাবল হয়ে যাবে। আমি সর্বনিম্ন বলছি, অন্তত ডাবল হয়ে যাবে। ঠিক আছে, তো এই পর্যন্ত থাকলো। আমি আগামীকাল তোমাদের সাথে ডিটেলসে এই সব কিছু শেয়ার করে দেবো, যে কিভাবে অ্যাডমিশন নেবে বা অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, স্যার ম্যাডাম কারা কি ক্লাস নিচ্ছেন, সাপ্তাহিক ক্লাস রুটিন কি থাকবে, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, A to Z আগামীকাল লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে, চলো আমি এই পর্যন্ত রাখলাম তাহলে। আগামীকাল দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে 7টায়। প্রত্যেকে 1.5 ঘন্টা ক্লাস করার জন্য প্রস্তুত থেকো। আর আগামীকাল ক্লাসে সবকিছু শেয়ার করে দেওয়া হবে, অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। থ্যাংক ইউ, গুড নাইট।